অলরাইট, সো আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 18 এবং 18 নম্বর ক্লাসে আমরা দেখব ডাইনামিক্স রিজিড বডি। দারুণ একটা ক্লাস হবে ইনশাল্লাহ। কতক্ষণ দেখাইতে পারবো যদিও শিওর না, হয়তো বা এটা আজকে পুরোটা নাও শেষ করতে পারি, সেক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে বাকি অর্ধেক শেষ করব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা S24 ওপেন করতেছি। বাই দ্য ওয়ে, মেডিকেল অ্যানিমেশন তো ডাইনামিক্সের মধ্যে না, এটা সফট বডির মধ্যে, মানে সিমুলেশনের মধ্যে। এটা উপরে গেল কিভাবে? মেডিকেল অ্যানিমেশনটা এখানে না দিয়ে আমি এটা এখানে দিই। ওকে, 2023-এর অংশটা হয়তো এখানে একটু দেখানো যাইতে পারে, এটার এখানে নিয়ে আসতে পারি, এটা ভালো হয়। ও লেখা আছে 2024 লেখা আছে, তাহলে এটাও 2024 হবে। আচ্ছা ঠিক আছে, চলেন শুরু করি। সো আমাদের S24 ওপেন আপ হচ্ছে। এই ফাঁকে আমরা রেকর্ডিং অন হয়ে গেছে, রেকর্ডিং কই আমাদের, হ্যাঁ রেকর্ডিং অন হয়ে গেছে, কুল। আমরা হচ্ছে হোমওয়ার্কগুলো একটু দেখে আসি আগে। হোমওয়ার্ক বলতে আমাদের এক্সাম ওয়ার্ক এবং আজকে মার্কিংসগুলো দেওয়ার কথা, সো ওইখানেও কিছুটা সময় অতিবাহিত হবে। 052402। ওকে, আমি চলে আসছি ব্যাচে। প্রথমে আমরা 09-এর এক্সাম কাজটা দেখতেছি। আচ্ছা, রেন্ডারিং লুকস গুড, লাইটিং লুকস গুড, অ্যানিমেশন মোটামুটি ঠিক আছে, বাট প্ল্যানিংয়ে অনেক সমস্যা আছে। নাম্বার ওয়ান হচ্ছে জেলখানার ভিতরে কেন প্রোডাক্টটা বের হচ্ছে, আই এম নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। এই কনসেপ্টটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, বাট হ্যাঁ ক্লথ দিয়ে রিভিল হয়েছে, এটা আবার ভালো লাগছে। হ্যাঁ, লেবুগুলা পড়ছে, ঠিক আছে, কমলা। অ্যান্ড এগুলো আবার কি আসতেছে, কেন আসতেছে, আই ডোন্ট নো। আচ্ছা, এটা অ্যানিমেশন ঠিক আছে, বাট এখানে দেখেন এই কর্নারে কিন্তু কালো চলে আসছে সিনে, এগুলো খেয়াল রাখতে হবে। ক্যামেরায় আপনার ক্লিপিং পড়ে গেছে, এই যে দেখেন এখানে কর্নারে কিন্তু ক্লিপিং পড়ে গেছে, এগুলো খেয়াল রাখতে হবে। এবং এটা এক সাইডে কেন, এটা মাঝখানে নাই কেন, এটা কি কারণ এক সাইডে? নিশ্চয়ই এখানে কোনো হয়তো আপনি লিখা দিবেন বা কিছু দিবেন, তাহলে আমি বলতাম যে না, এটা রিজন আছে এক সাইডে দেওয়ার। এটা এক সাইডে দেওয়ার কোনো রিজন আমি পাইলাম না। তারপরে এইটা কি হইলো, তো এটা তো আই হ্যাভ নো আইডিয়া, এটা কেন এইভাবে হচ্ছে যে চারদিক থেকে পানির ফোঁটা আইসা পড়লো, যেটা দেখতে খুবই আনরিয়ালিস্টিক অ্যান্ড আনপ্রফেশনাল লাগতেছে। আমার মনে হয় ওই সিনটা যদি না করতে পারেন একদমই বাদই দেওয়া দরকার। লিকুইড সিমুলেশন করতে পারলে কিন্তু সুন্দর লাগে ওটা, বাট না করতে পারলে পুরো বাদও দিতে পারেন, অন্য কোনো কিছু দিতে পারেন। হ্যাঁ, লিকুইড এভাবে ঘুরে ঘুরে এসে ক্যানের ভিতরে ঢুকতেছে, এরকমও দেওয়া যেত, এটা আমরা দেখাবো ক্লাসে, রিয়েল ফ্লোর ক্লাসে। বাট হ্যাঁ, ওভারঅল তাও খারাপ না, রেন্ডারিংস ভালো আছে, তো লুকটা ওভারঅল ভালোই আসছে, খারাপ না। হ্যাঁ, বাট ওই অ্যানিমেশন প্ল্যানিংয়ে আর একটু হচ্ছে যে সময় দিতে হবে, তাহলে দেখবেন ইনশাল্লাহ আরও ভালো কাজ করতে পারবেন। ওকে শাহিদুল ইসলাম ভাই, আমি আপনাকে হচ্ছে যে এখানে এই প্রজেক্টের জন্য 6 দিলাম, 6 না 7 দিলাম। ওকে, 7 দিলাম। তারপর এটা আর এফপিএস এর প্রবলেম ওখানেও আছে, এখানেও আছে। এফপিএস এর প্রবলেম, ফ্রেমগুলো ড্রপ করতেছে, চপি চপি লাগতেছে। আর 7 সেকেন্ড কেন, আমি কত সেকেন্ড করতে বলছিলাম? আমি কত? তো তাহলে এটা 7 সেকেন্ড দিলে তো এটা ডিসকোয়ালিফাইড। এটাকে আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন? তাইলে আর কি, ক্লায়েন্টকে যেটা বলতে পারবেন না সেটা আমাকেও বলবেন না, বুঝতে পারছেন? এটা দেওয়া আছে মিনিমাম কত, মিনিমাম 10 সেকেন্ড। 10 সেকেন্ড না হলে তো আমি মার্কস দিতে পারবো না, আর মার্কস না পেলে কিন্তু সার্টিফিকেট পাবেন না, সো এটা আবার দিবেন, বুঝতে পারছেন? মিনিমাম 10 সেকেন্ড। লুকস খারাপ আসে নাই, বাট 10 সেকেন্ড মিনিমাম বানাইতে হবে। এরকম চপি চপি লাগতেছে কেন, কেন 50 মিনিট লাগতেছে, এটা খুঁজে বাইর করেন, আন্ডারস্ট্যান্ড করেন। যদি আমাদের ক্লাস আছে এটার উপরে, অপটিমাইজেশনের উপরে, কীভাবে আমরা টাইম আরও কমাবো। হ্যাঁ, ওভারঅল খারাপ না, লুকস গুড। আমি সাউন্ড সব অফ করে দিই। এই যে দেখেন, এটা হলো বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় সমস্যা, বুঝছেন? আপনারা রিকোয়ারমেন্টসই বুঝেন না।
দেয়া ছিল 10 সেকেন্ড, দেয়া ছিল 1920 বা 1080। এটা কি রেজুলেশন দিচ্ছেন? এটা এটা কোনো হইলো কিছু? হ্যালো, আসসালামু আলাইকুম। এটা পরে বুঝছি, একটা মানে মিনিট, যখন একটা মিনিট, রেন্ডারটা একটা দেওয়া মিনিট, শেষ পরে যে একটা দেখছে মিনিট ভাই, এমনি করে একটা আবার মিনিট, কিভাবে। একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 জি। না না, আবুধাবি থেকে আসার কথা। ইয়া থেকে, আবুধাবি না, এই কোম্পানিটা হচ্ছে কিসের জন্য, দুবাই, দুবাই থেকে, হ্যাঁ দুবাই থেকে, ইউএই থেকে, হ্যাঁ। ইনভয়েস আমি দিছি ওদেরকে, ওইটা আছে। না, আমার অ্যাকাউন্টে রেগুলারই রেমিটেন্স আসে, গুগল থেকে আসে, ইউটিউব থেকে আসে। এই ক্লায়েন্টের সাথে আমার এটা প্রথম কাজ, তো এটা সরাসরি আসছে এবার প্রথম। এই ডকুমেন্টস লাগে তো আমার জানা ছিল না, এগুলা তো এই ভেজাল করা লাগতেছে কেন বলেন তো? আচ্ছা, আরে ভেজাল রে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, এনআইডি আর কি কি? ইনভয়েস তো আমি দিছি যেটা, সেটা আছে আমার কাছে। না। আচ্ছা ঠিক আছে। Okay. জি ভাইয়া, কি যেন বলতে নিছিলেন? একটা কল আসছে তো। জি ভাই, বলছিলাম যে সরি, এটা হলো আমি সবার লাস্টে রেন্ডার টেন্ডার সবকিছু দেওয়ার পরে যে আপনার রিকোয়ারমেন্টটা দেখছি। আই এম সো সরি। না তাইলে তো হইলো না কেন? আপনি আগে রিকোয়ারমেন্টস দেখবেন, পরে না কাজ করবেন? জি ভাই, সবই করছি, মানে এই যে সাইজ যেটা এগুলো মানে দেখা হয় না यार। আমি জাস্ট জানতাম যে 10 সেকেন্ড, তো ওরকম ভাবে করে গেছি, পরে যাই দেখছি না যে এটা, এরকম ভাবে আপনাকে বলছেন এবং আবার নতুন করে রেন্ডার দিব, ওই শক্তি আর হয় না। না এটা, ইনশাআল্লাহ এটা আবার ঠিক এটা করবো আবার অফকোর্স। করতে হবে, এটা আমি নিতে পারবো না। এগুলোর কারণে বুঝছেন, পুরো মানে দেশের নামই কিন্তু খারাপ হয়। মানে রেকমেন্ডেশনটা আগে পড়তে হবে, ক্লায়েন্ট কি চাইছে। ক্লায়েন্ট যদি আপনার কাছে তেহারি চাই, তেহারি দিতে হবে, কাচ্চি বিরিয়ানি দিলেও লাভ হবে না। বুঝতে পারছেন? রিকোয়ারমেন্ট সবার আগে পড়তে হবে, এটা আমি বারবারই বলছি। কি চাইছে ক্লায়েন্ট আগে সেটা ভালো করে বুঝেন। আর বাকিদের কই এক্সাম ওয়ার্ক? ভাই 6 তারিখের মধ্যে ইনশাআল্লাহ রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 6 তারিখের মধ্যে হ্যাঁ রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। এক্সামের ফাইনাল ডেট কবে ছিল? 6 তারিখ মেবি। এত লম্বা টাইম দিছি? ও আল্লাহ, অনেক লম্বা টাইম দেয়। ওকে, তাহলে তো যিনি আগে আগে দিয়ে দিয়েছেন, আগে আগে মার্কস পেয়ে গেছেন, ভালো হয়েছে। আচ্ছা, তাহলে বাকিরা যারা দিচ্ছেন, রিকোয়ারমেন্টস আগে ভালো করে পড়ে তারপর হচ্ছে কাজ করেন। উল্টাপাল্টা কাজ করলে কিন্তু কোনো লাভ হবে না, মার্কস পাবেন না, সার্টিফিকেট আটকায় যাবে। বুঝতে পারছেন? পরে আমারে বলে লাভ নেই। আচ্ছা, আসেন এবার আমরা ডাইনামিক্সের কাজে হাত দিই। তাহলে আমাদের মার্কস আজকে দিচ্ছি না মূলত, আমি শুধু শফিকুল ভাইয়েরটা দিছি। শফিকুল ভাইও চাইলে, শহীদুল ভাইও চাইলে আপনি আবার ইমপ্রুভমেন্ট দিতে পারেন, হ্যাঁ সমস্যা নেই। আবার রিভ্যালুয়েট করা হবে, মার্কস বাড়লে বাড়ায় দেবো, কমলে কমাবো না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, দেন আসেন এখন রিজিড বডি, সফট বডি এবং 2024 ভার্সনেরগুলো নিয়েও একটু আলোচনা করার দরকার। সো প্রথমত আমরা আগে S24 নিয়ে আলোচনা করি। S24 এর মধ্যে হচ্ছে যে সিস্টেমগুলো আছে রিজিড বডি আর ডাইনামিক্সের জন্য, এগুলোকে বুলেট ডাইনামিক্স বলে। ওকে, যাই হোক, এটা টার্ম মনে না রাখলেও হবে। বেসিক্যালি রিজিড মানে এই ডাইনামিক্স বডি বলতে কি বুঝাইতেছে সেটা আমরা একটু বুঝি। ডাইনামিক্স হচ্ছে যে বেসিক্যালি আপনার আপনি কোনো ইয়া করবেন, ধরেন এখানে গ্র্যাভিটি দিয়ে দিবেন, আপনি উইন্ড দিয়ে দিবেন এবং অটোমেটিক আপনার অ্যানিমেশন হবে উইদাউট কি ফ্রেম।
ঠিক আছে, কিছু গ্রাফিক্সের রুলস আপনি এখানে বুঝিয়ে দিবেন আর অটোমেটিক সব অ্যানিমেশনগুলো হবে। তো এটার কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে রাখছি অবশ্য। আপনারা কোর্স রিসোর্সের মধ্যে গেলে পাবেন ক্লাস রেফারেন্স, এইখানে কিছু আমি দিয়ে রাখছি। স্কুল অফ মোশন, এখানে দেখেন ডাইনামিক সেটিংস, চিটশিট আছে একটা। আচ্ছা, চিটশিট আমরা পরে যাই। কুল ইউজ অফ পার্টিকেলস, এটা দেখতে পারেন। এটা যদিও কালকের মানে পরের ক্লাসের পরে হচ্ছে যে দেখলে আরো ভালো হবে কিলো। আচ্ছা, বুঝছি। ওপেন উইথ গুগল ড্রাইভ। হ্যাঁ, নেক্সট ক্লাসের পরে দেখলে আরো ভালো মতন দেখতে পারবেন। এখানে বেশ কয়েকটা রেফারেন্স দেওয়া আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, পার্টিকেলের, ডাইনামিক্সের, ক্লথ বডির বা সফট বডির। এটা একটা কোর্স আছে এটি ক্রিসমাসের, এটা আমি দিয়ে রাখছি আপনাদের কোর্সের যেটা কালেকশন দিছি না, এখানে একটা সুন্দর কোর্স আছে। শুধু আপনি S24 রিয়েল ফ্লো বা রিয়েল ফ্লো ইউজ না করেও আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। যদিও এখানে এক্সপার্টিকাস, রিয়েল ফ্লো, টার্বুলেন্স সেফটির ব্যবহারও দেখানো হয়েছে, ওগুলো দিলে আপনি আরও ভালো ভালো কাজ করতে পারবেন। বাট বাই ডিফল্টও আপনি 70-80% কাজ এখানে করতে পারবেন। ওগুলো দেখায় দেওয়া হয়েছে, নট জাস্ট খালি বলে দিছে, দেখাও দিছে। সো হেভি লেভেলের একটা কোর্স, হাইলি রেকমেন্ডেড। আমি এগুলা সব ক্লাস ওয়াইজ ডিসকাশনের মধ্যে মেবি লিঙ্কও করে রাখছি, সব কিছু এক জায়গায় লিঙ্ক করে রাখছি। ডাইনামিক্সের মধ্যে গেলাম। আচ্ছা, এই যে এখানে হচ্ছে আপনি পিডিএফটা পেয়ে যাবেন, ওকে, চিটশিটের। তারপর হচ্ছে এখানে হচ্ছে এই যে সিনেমা 4D মোশন ডিজাইন, 3D সিমুলেশন, এই কোর্সটা পেয়ে যাবেন এখানে, ওকে। হ্যাঁ, এটা দারুণ একটা কোর্স। আর ইউজ কেসেসটা দেওয়া আছে এখানে, পিডিএফটা দেওয়া আছে এখানে। তো আমাদের বেসিক্যালি দোনোটা ক্লাস হচ্ছে কি লিঙ্কড, বুঝছেন? আজকের ক্লাসটা আর এর পরের ক্লাসটা বেসিক্যালি লিঙ্কড। দোনোটা ক্লাস শেষ করার পরে আমরা বুঝতে পারবো আসলে এগুলো দিয়ে কী করা সম্ভব। মানে ক্লিয়ার একটা আইডিয়া পাইতে আমাদের 2টা ক্লাস করতে হবে মিনিমাম। আর আজকের ক্লাসটা হয়তো 2 ক্লাসও ভাগ হইতে পারে, সো সেক্ষেত্রে 3টা ক্লাস করার পরে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পাবো, ঠিক আছে? বাট খুবই জোস, এটা তো আপনারা অলরেডি কাজগুলো দেখে একটা আইডিয়া পেয়ে গেছেন, তাই না? এবং উইদাউট কি ফ্রেম তৈরি হয়, সো আশা করি খুবই এক্সাইটেড ব্যাপারগুলো শেখার জন্য আপনারা। আজকে আমাদের 26 নম্বর তারিখ এবং 18 নম্বর ক্লাস। রোল নাম্বার 1, আমরা একটু অ্যাটেন্ডেন্সগুলো ঝটপট দিব। হ্যাঁ, সবাই মাইক্রোফোনের উপরে কার্সারটাকে নিয়ে রাখবো। প্রেজেন্ট দেওয়ার সময় প্রেজেন্ট দিব, এবং প্রেজেন্ট দেওয়া হয়ে গেলে আমরা মাইক্রোফোন অফ করে দিব। এবং রোল নাম্বার কল করার সময় অবশ্যই বলবো 1 80 2 80, এভাবে রোল নাম্বারটা উচ্চারণ করব। 1 থেকে 4 কেউ আছে? রোল নাম্বার 5। আচ্ছা, এখন মাইক্রোফোন অফ রাখি। শাহিদুল ভাই, এখন মাইক্রোফোন। 06 প্রেজেন্ট আছে। আচ্ছা, 06 আছে, 07 8 9 09 10 আছে। 11 প্রেজেন্ট 12 13 14 15 16 15 তো মাইদুল হাসান ভাই। আচ্ছা, মাইদুল হাসান ভাই, ঠিক আছে। 16 9 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 28 আছে, 29 30 31 32 33 34 35 36 37 38 39 39 আছে, 40 41 42 43 44 45 46 47 রোল নাম্বার 20 আছে, 26 আছে। আর কেউ আছে? 26 এর অনেক গ্যাপ, বুঝছেন? আপনি আর মিস দিবেন না। 26 মিস দিলে কিন্তু আইডি থাকবে না, আর মিস দিয়েন না। অনেক গ্যাপ দিয়ে ফেলছেন অলরেডি। আর কেউ আছেন? 47 আছেন। আচ্ছা, ঠিক আছে।
যারা পরে জয়েন করছিলেন কোর্স শুরু হওয়ার পরে তাদের কি অবস্থা একটু বলেন তো। পরেদের মধ্যে শুধু ওই যে 47ই মনে হয় আছে, আর কারোর তো দেখি না। আপনি কাভার আপ করতে পারছেন ওগুলা দেখে, ভিডিওগুলা দেখে বলেন তো। মাইক্রোফোন অন করে কথা বলতে হবে। মাইক্রোফোনেরও ঠিক নেই নাকি? আর ক্যামেরাগুলো যত সম্ভব অন রাখেন, চেহারাও দেখলে একটু ক্লাস ইন্টারেক্টিভ হয়, বারবার বলা হয় আপনাদের। আচ্ছা, যাই হোক, আমরা রিজিড বডি নিয়ে প্রথমে একটু ডিসকাস করি। আর আজকে ওয়েদারও ঠান্ডা আছে, ক্যামেরাগুলো কয়েকটা অন রাখা আমি ডিজার্ভ করি বোধহয়, বা এক্সপেক্ট করি, কিন্তু দেখতেছি না কাউকে। আচ্ছা, সো রিজিড বডি যেটা, রিজিড বডি হচ্ছে যে নর্মাল বস্তুর জন্য, সফট বডি হচ্ছে একটু নরম টাইপের বস্তুর জন্য, আর কোলাইডার বডি হচ্ছে যে গ্র্যাভিটির দ্বারা এফেক্টেড হবে না, তবে অন্য বস্তুর সাথে সংঘর্ষ করবে, এইরকম। সো চলেন এবার আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। খুবই সিম্পল একটা এক্সাম্পল দিয়ে শুরু করতেছি। ধরে নেই এটা হচ্ছে আমাদের ফ্লোর, ওকে, আর এর উপরে আমরা দিলাম হচ্ছে একটা কিউব। কিউব দিয়েই শুরু করি, প্রথমে সিম্পল এক্সাম্পলই দিই। ওকে, এখন আমরা এই উপরের কিউব যেটা, এটার মধ্যে রাইট ক্লিক করে সিমুলেশন ট্যাগে যাব। দেখেন কোথায় আছে সিমুলেশন ট্যাগ, এই যে সিমুলেশন ট্যাগ, এখানে দিলাম রিজিড বডি। আর নিচের যেটা, এটার নাম দিলাম আমি ফ্লোর, কনফিউশন এড়ানোর জন্য। দেন রাইট ক্লিক, সিমুলেশন ট্যাগ, এটাকে দিলাম কোলাইডার বডি। এখন যদি আমি প্লে দেই তাহলে দেখেন কি হচ্ছে, উইদাউট কিফ্রেম উপরেরটা কিন্তু নিচে পড়লো এবং এখানে বাউন্সও খাইলো হালকা করে। আমি কি কোনো কিফ্রেম দিয়েছি? কোনো কিফ্রেম কিন্তু দেইনি, অটোমেটিক কিন্তু এখানে বাউন্স খাচ্ছে। সো ইটস ভেরি নাইস, রাইট? বাট ডায়নামিক্সের ক্ষেত্রে, সিমুলেশনের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু এভাবে এভাবে নাড়লে কোনো কাজ হবে না। আপনাকে অলওয়েজ শুরু থেকে দিয়ে তারপর প্লে করতে হবে, ওকে? নাম্বার 1 জিনিস। আচ্ছা, ম্যাটেরিয়াল দিয়ে দিই একটু ঝটপট, হ্যাঁ, দেখার সুবিধার জন্য। ওকে, কুল। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের রিজিড বডির একদম বেসিক্স আইডিয়া, হ্যাঁ। আর যদি সফট বডি দিতে হয় তাহলে আমরা এটাকে অফ করে দিলাম, কিউবের মধ্যে আরও এনাফ সেগমেন্ট দিতে হবে অবভিয়াসলি, 5x5x5 দিলাম, NB চাপলাম এবং এটাকে একটু ধরেন ঘুরিয়ে দিলাম। অ্যান্ড দেন এটার মধ্যে আমরা একটা সিমুলেশন ট্যাগ, এখান থেকে সফট বডি ট্যাগ দিচ্ছি পরেরটাই। এটা দিলে কি হয় দেখেন, ট্যাপ গলে গেছে, একদম জেলির মতন পড়ছে। অবভিয়াসলি এটাকে আরও শক্তপোক্ত করা যাবে, এটা আমরা সেটিংসের মধ্যে যাব, তখন জানবো। বাট ইউ গট দ্য আইডিয়া, সফট বডি আর রিজিড বডির মধ্যে কি ডিফারেন্স, এটা মোটামুটি আপনারা বুঝে ফেলাইছেন, তাই তো? কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া আছে। বলেন। আচ্ছা ভাইয়া, আমরা জিনিসটা বুঝতে পারলাম যে জিওমেট্রিটা হচ্ছে আমাদের যে ফ্লোর নামে আপনার ইয়াকে নিয়েছি, একটা কিউবটা নিয়েছি, এটা হচ্ছে আপনার মানে গ্র্যাভিটির কারণে এটাকে আমরা ফ্লোর দিয়ে করছি, হ্যাঁ। যদি এরকম হয় আমরা ফ্লোরটাকে আরেকটু উপর দিকে করলাম, সেক্ষেত্রে হচ্ছে উপর থেকে যে কিউবটা পড়ছে এটা কি ফ্লোরের উপর পড়বে নাকি একদম নিচে জিরোতে চলে আসবে? জিরোতে কখন আসবে না, এখানে বাড়ি খাবে। এই যে ফ্লোর ধরেন সাইজ বড় করলাম, ফ্লোর যেখানে আছে ওখানে বাড়ি খাবে। ওপর আমি ট্যাগ দিই নেই কোনো, আবারও রিজিড বডি ট্যাগই দিচ্ছি, সিমুলেশন ট্যাগ রিজিড বডি। অবজেক্ট যেখানে ওখানেই বাড়ি খাবে সব, বুঝতে পারছেন? অলরাইট, ওয়েলকাম। আচ্ছা, সো এখন আসেন আমরা এবারে আরেকটু আস্তে আস্তে অ্যাডভান্সে যাই। প্রথমে কোলাইডারটাকে আরেকটু অ্যাডভান্স করি। ফ্লোরটা হচ্ছে নর্মাল ফ্লোর, আমাদের নর্মাল ফ্লোরের দরকার নেই, আমরা নিব এটার মধ্যে একটা বুলিয়ান। সো আমি অল্ট চেপে এখানে একটা বুলিয়ান নিয়ে নিচ্ছি, বুল অবজেক্ট, এবং এটার নিচে হচ্ছে আমি নিব একটা সিলিন্ডার নিলাম ধরেন, অ্যান্ড এটা হচ্ছে যে আমরা A সাবস্ট্রাক্ট B দিলাম, ওকে, সিলিন্ডার। এখন এটার মধ্যে কিন্তু একটা গর্ত আছে, বুঝাই যাচ্ছে তাই না? আমি চাচ্ছি সে গর্তের মধ্যে বাড়ি খেয়ে তারপরে ভিতরে ঢুকুক, হ্যাঁ। বাট আমি যদি এখন প্লে করি, নাম্বার 1, আচ্ছা প্লে করলে কিছুই হবে না, তারপরে দেখাচ্ছি। প্লে করলে এটা কিন্তু ওটার উপরে দাঁড়ায় আছে কিন্তু ভিতরে ঢুকতেছে না, অনেকগুলো কারণ। নাম্বার 1 হচ্ছে কোলাইডারটা আপনার ফ্লোর অবজেক্ট ওই কিউবের মধ্যে দেওয়া ট্যাগটা, তাহলে অবভিয়াসলি ট্যাগটা দিতে হবে কি বুলের মধ্যে, তাইলে না পুরোটাকে ধরবে। বাট স্টিল যদি আপনি প্লে দেন স্টিলও পাচ্ছে না। এখন রিজন কি? এখন রিজন হচ্ছে এটার ভিতরে একটা সেটিংস থাকে, ওটাকে ঠিক করতে হবে। কলিউশনের ভিতরে দেখেন শেপটা দেয় অটোমেটিক দিলেও কি করে, ও বাই ডিফল্ট সবচেয়ে সহজ রাস্তাটা দেখে। ও দেখে সহজ রাস্তা মানে এখানে কোনো গর্ত নাই, ও চিন্তা করে নিচ্ছে, তাহলে ওর জন্য ক্যালকুলেশন করাটা ইজি, তাই না?
এই জন্য। বাট এটা কিন্তু মানে ফাস্ট হইলেও অ্যাকুরেট না। আপনি অ্যাকুরেট পাইতে চাইলে আপনাকে যেতে হবে হয় মুভিং মেশ অথবা স্ট্যাটিক মেশ। যদি কোনো মানে আপনার এটাতে শেপ চেঞ্জ না হয়, মানে স্ট্যাটিক থাকে, তাহলে স্ট্যাটিক মেশেও আপনি ভালো রেজাল্ট পাবেন। বাট যদি আমি সিলিন্ডারটাকেও অ্যানিমেশন করি, যেটা আমি করবো পরবর্তীতে, তাহলে সেক্ষেত্রে মুভিং মেশটা হচ্ছে বেস্ট রেজাল্ট দেবে। তো এখানে দিলাম আমি মুভিং মেশ। এখন আমি যদি দেখি, হ্যাঁ এখন কিন্তু বাড়িও খাচ্ছে এবং এবং ভিতরে ঢুকতেছে। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ একদম জায়গা মতো বাড়ি খাচ্ছে। সেই হ্যাঁ, কোনো কিফ্রেম নাই তো, পাবেন কোথায়? এই শুনেন না, ডাইনামিক সিমুলেশনে একদম এক্স্যাক্টলি কি বলে এটাকে, মানে ডিরেক্টরস কন্ট্রোল থাকে না যে এক্স্যাক্টলি আমি এভাবে নিতে চাই, এক্স্যাক্টলি এভাবে নেওয়া যাবে না। বাট দ্যার ইজ ওয়ে, ডিরেক্টরস কন্ট্রোল করার কিছুটা উপায় আছে, ওগুলো আমি দেখাই দেবো আপনাদের। এক্স্যাক্টলি যে আমি এই রাস্তা দিয়ে নিয়ে যাবো, এভাবেই যাবে, ওটা কিফ্রেম দিয়ে করা পসিবল, কিন্তু অটোমেটিক জিনিসে এতটা কন্ট্রোল পসিবল না। কারো মাইক নাই, কারো ক্যামেরা নাই, কমেন্ট আসছে, যদি ফ্লোরটা একটু উপরে তুলে দিই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের কোলাইডারের মধ্যে আর কি কি সেটিংস আছে আমরা একটু দেখি শুরু থেকে। নাম্বার 1, ডাইনামিক অন অফ করা যায়, এটাকে কি ফ্রেমও করা যায়। দেন ট্রিগার অবজেক্টটা হচ্ছে আমরা রিজিড বডি দিয়ে বুঝালে ইজি হবে। ট্রিগার ওইখানে দেখা দিলে এখানেও সেম টু সেমই, আর তেমন কিছু এখানে দেখা লাগবে না কোলাইডার বডির জন্য। দেন কলিশনের মধ্যে যদি আসি, এখানেও মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে শেপটা অটোমেটিক থাকে, এটাকে আপনি মুভিং মেশ দিয়ে দিলেই সবচেয়ে ভালো রেজাল্টটা পাবেন, বাকিগুলা না দেখলেও চলবে। সাইজ ইনক্রিমেন্ট, যদি আমি ফ্লোরের সাইজটা এখানে বাড়াইতে চাই, আনুমানিক সাইজটা যেখানে ও ধাক্কাটা খাবে, ওটা চাইলে আমরা সাইজ ইনক্রিমেন্ট করতে পারি, ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে না। আর বাউন্স ফ্রিকশন কলিশন নয়, যেখানে বাউন্স ফ্রিকশন ইম্পর্টেন্ট, যদি আমি বাউন্স বাড়াই দিই অবভিয়াসলি এখানে বাউন্সটা জোরে খাবে, দূরে ছড়ে যাবে। আর ফ্রিকশন বাড়াইলে কী হবে, ও ওই স্কিডটা করবে কম। উদাহরণ আমি বাউন্সটা এখানে 100-এর জায়গায় 500 করে দিলাম, তাহলে দেখবেন বাড়ি খেয়ে বল চলে যাবে হয়তো মাঠের বাইরে। অনেক বেশি বাউন্স খাইছে যদিও, তারপরেও সে গর্তের মধ্যেই পড়তেছে। তাও সাপোজ ধরেন যদি আরও অনেক বেশি বাড়ায় দিই, তাহলে হয়তো একদম, বুঝতে পারছেন, বল চলে গেছে মাঠের বাইরে। যাই হোক, আমরা হচ্ছে যে এত বাউন্সের দরকার হবে না, বাট ইউ গট দ্য পয়েন্ট। কোথায় যেখানে দরকার হবে সেখানে আপনি দিতে পারবেন। এবার আসেন রিজিড বডি সেটিংসগুলো, একই রকম এখানেও ডাইনামিক্সের মধ্যে অন অফ করা যায়, কি ফ্রেম করা যায়। ট্রিগারটা ইন্টারেস্টিং, এটা সবসময় লাগে না, বাট যখন লাগে তখন খুবই মজার কাজ করা যায়। লাইক আমি যদি আরেকটা এখানে স্ফিয়ার দিলাম, এটার আরেকটু উপরে দিলাম, আমি চাই কিউবটা আগে থেকে পড়বে না, যখন স্ফিয়ারটা এসে ধাক্কা দিবে তখন পড়বে, বুঝতে পারছেন? এরকম তো লাগতে পারে, তখন এটাকে ট্রিগারিং বলে। হ্যাঁ, তো আমরা এটাকেও রিজিড বডি দিলাম। এটা একটা নর্মাল রিজিড বডি, কিন্তু কিউবের যে রিজিড বডি সেটার মধ্যে আমি ট্রিগারটা ইমিডিয়েটলি না দিয়ে আমি দিলাম অন কলিউশন, মানে কেউ এসে ওরা ধাক্কা দিলে, কলিউশন মানে তো ধাক্কা দেওয়া, কলিউশন দিলে তখন সে ট্রিগার হবে। দেখেন, দেখছেন, বুঝতে পারছেন ঘটনাটা? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। কথা ক্লিয়ার আসে না ভাইয়া। বললাম যে স্পিয়ারটা যদি ট্রান্সফর্মের মাধ্যম দিয়ে এসে যদি ভ্যানিশ হয়ে যায়, এরপরে যদি কিউবটা পরে সেক্ষেত্রে কি করা হবে? ভ্যানিশ হয়ে যায়? ভ্যানিশ হবে কেন? ধরেন আমি ট্রান্সফর্ম এটা দিয়ে মানে ভ্যানিশ করলাম, সেক্ষেত্রে আমি জানি না, সঠিক বলতে পারলাম না। ওটা আরেকটা প্লাগইনের সাথে ইন্টিগ্রেট করা আবার অনেক মুশকিল হবে। আমাকে এক্সাম্পল দেখালে তাও আমি বলতে পারবো আসলে কি বোঝাচ্ছেন। আমি আপনার কথাও বুঝতেছি না পরিষ্কারভাবে। আচ্ছা, যাই হোক, সো এই গেল আপনার কলিউশন সিস্টেম। হ্যাঁ, ট্রানজিশন টাইম দরকার নাই এগুলো। আচ্ছা, এবার কলিউশনের মধ্যে চলে আসেন। কলিউশনের মধ্যে এই দুইটা ট্যাগ ইম্পর্টেন্ট। এটা যখন আমরা ক্লোনারের মধ্যে দিব তখন বেশি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ নর্মাল অবজেক্টের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। আমি ক্লোনারের মধ্যে যাবো একটু পর, তখন আমি দেখাই দেবো। শেপ তো সেম জিনিসই, আপনি মুভিং ম্যাচ দিলে বেস্ট রেজাল্টটা পাবেন। তবে সবগুলোতে ধৈরেই মুভিং ম্যাচ দেওয়ার দরকার নেই, আপনাকে বুঝতে হবে কোনটা একটু কমপ্লিকেটেড শেপ, যেমন এরকম হোল টোল আছে, ওগুলোর ক্ষেত্রে আপনি মুভিং ম্যাচ দিলে ভালো রেজাল্ট পাবেন। অন্যান্য সবগুলোতে অটোমেটিক রাখলেও আপনি দেখবেন যে আপনার রেজাল্ট আসতেছে। সিমিলারলি এখানে বাউন্স টাউন্স আছে, এগুলো সেমভাবে কোলাইডার অবজেক্টে যেমন কাজ করে এখানেও সেমভাবেই কাজ করে। দেন মাস অবজেক্ট হচ্ছে যেটার ভরটা, আপনি ওয়ার্ল্ড ডেন্সিটি দিলে এটা ওটার সাইজ অনুযায়ী নিয়ে নিবে, ঠিক আছে? এটাই ভালো, রিয়েলিস্টিক হয়। আর যদি আপনি কাস্টম চান তাহলে কাস্টম ডেন্সিটি বা কাস্টম মাসের অপশন এখানে আছে। হ্যাঁ, ফোর্স অবজেক্ট,
এখানে বিভিন্ন ধরনের ফোর্স আছে যে আমরা যেমন মনে আছে মোগ্রাফের মধ্যে ইফেক্টর পাইছি না বিভিন্ন রকমের ফোর্স অ্যাপ্লাই করার জন্য, ওইরকমই ডাইনামিক সিস্টেমের মধ্যে এই সিমুলেটর আন্ডারে ফোর্সেস এই দেখেন, দেখছেন? এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই সেলফ এক্সপ্লেনেটরি, এগুলো আপনারা নাম পড়লে নিজেরাই বুঝতে পারবেন। যেমন আমি যদি ধরেন উইন্ড দেখাই দিই, উইন্ড হচ্ছে একটা পাংখার মতন বাতাস দিবে, ঠিক আছে? সো আমি উইন্ডের স্পিড সবই কন্ট্রোল করতে পারবো এখান থেকে। ধরেন আমি 50 সেন্টিমিটার দিলাম এবং আমি ডিরেকশন কন্ট্রোল করতে পারবো বাই রোটেটিং ইট। হ্যাঁ, রোটেশন দিলে ডিরেকশন কন্ট্রোল হবে। এখন দেখবেন আমাদের, আচ্ছা আমি যদি প্লে দিই, এখন দেখবেন এগুলা কিন্তু দেখছেন উইন্ডের দ্বারা কি প্রভাবিত হচ্ছে, আন্ডারস্ট্যান্ড? বুঝা গেছে? তো উইন্ড অনেক বেশি আছে এখানে, আমরা ধরেন একটু কমায় দিলাম। আর হ্যাঁ, দেন হচ্ছে আমরা শুরুতে যাব, সরি, এবং এটাকে ধরেন আমরা দুঃখিত একটু এদিক থেকে দিলাম, আচ্ছা আর একটু এদিক থেকে দিলাম, হ্যাঁ ওকে। এবং দেখেন ওটা ওইদিকে গিয়েও কিন্তু আবার উইন্ডের কারণে এদিকে চলে আসতেছে, সেই বাতাসের প্রভাবে, আন্ডারস্ট্যান্ড? সবাই বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এইভাবে বাকিগুলো আপনারা নিজেরাও ক্রিয়েট করতে পারবেন। এবং প্রত্যেকটার মধ্যে আবার কিন্তু ফল অফ আছে। আমরা ফল অফ ইউজ করছি না মোগ্রাফের মধ্যে, যে নির্দিষ্ট এরিয়ার মধ্যে শুধু ফোর্স পড়বে, ওইরকম করা যাবে। প্রত্যেকটারই ফল অফ আছে। তো আমি উইন্ড দেখা দিলাম আর টার্বুলেন্সটা দেখা দিই। টার্বুলেন্সটাও ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে ওই উইন্ডের মতনই, বাতাসের মতনই, তবে মানে র্যান্ডম বাতাস, এক সাইডের ডিরেকশনাল বাতাস না, র্যান্ডম বাতাস দিবে। ধরেন আমি দিলাম, এটার স্ট্রেংথ দিলাম 50 সেন্টিমিটার, একটা নয়েজের মতন। তো দেখবেন যে একটু ডানে বামে যাইতে থাকবে। এটা খুবই কম হয়তো পাওয়ারটা, 500 করে দিলাম। দেখছেন দেখছেন টার্বুলেন্স হচ্ছে এরকম র্যান্ডম নয়েজ দিবে। ওকে, তো সবগুলারই আপনি আবার ফলো আপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন, কোন এরিয়া বেশি হবে, কোন এরিয়া কম, বা কোন এরিয়া হবে, কোন এরিয়া হবে না, সব কন্ট্রোল করা যাবে। আচ্ছা, সো এবার আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্সে ঢুকি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আরেকটা কিউব নিই। লেটস মেক ইট অ্যাবাউট 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। দেন লেটস মেক ইট আন্ডার আ ক্লোনার। ক্লোনারের মধ্যে আমরা এভরি 21 সেন্টিমিটারে এগুলোকে প্লেস করা শুরু করি। 21 এবং ক্লোনটা আমরা বাড়াবো অবশ্যই, জাস্ট দ্যাটস ইট, এতটুকু হইলেই হচ্ছে। এবং আমরা আরও বাড়াই, মিনিমাম 5/5 রাখতেই পারি, বা 6। আচ্ছা, রাখলাম। ঠিক আছে। এবং দেখেন আমাদের যে সিলিন্ডারটা আছে, আমরা কিউবটাকে আরো বড় করি, এই ফ্লোরটাকে। আর এই সিলিন্ডারটাকে হচ্ছে আমরা এরকম অ্যানিমেশন করতে থাকবো। তো কি ফ্রেম দিয়েও করা যায়, অথবা আরেকটা ট্যাগ আছে, আগেও দেখাইছিলাম মনে হয়, ভাইব্রেট ট্যাগ। এটা দিয়ে আমরা এনাবেল পজিশন করলাম। ধরেন আমি এক্স বরাবর 100 আর জেড বরাবর, উপরে নিব না, এক্স বরাবর আর জেড বরাবর দিলাম ফ্রিকোয়েন্সি 2। তাহলে কি দেখবো, যেটা এভাবে অটোমেটিক অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে, আমরা ফ্রিকোয়েন্সিটা আরও কমায় দিব যাতে স্পিডটা কমে। তো 0.5 দিলাম, আর এগুলো আরও বাড়ায় দিব, লাইক 500/500, 800 দিছি, 500। তাহলে এটা র্যান্ডমলি এরকম যাওয়া আসা করতে থাকবে, আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? আমরা ক্লোনারের গ্রিড হচ্ছে এটা আরও বাড়াইতে পারি, লাইক 8/8 করলাম। ওকে, দেন তাহলে কি হবে, যখনই এটার ভিতর দিয়ে ঢুকবে তখন এটার ভিতরে এভাবে জিনিসগুলোকে খাইতে থাকবে। বুঝতে পারছেন? এখন তাহলে আমরা ক্লোনারের মধ্যে দিব রিজিড বডি, সবাই বুঝতেই পারতেছেন। সিমুলেশন ট্যাগ রিজিড বডি, সিমুলেশন ট্যাগ রিজিড বডি দিয়ে দিলাম। বাট যদি আপনি প্লে করেন এখন, ইট উইল নট ওয়ার্ক। এটা জাস্ট ধাপ করে পড়ে গেল এখানে। ও আচ্ছা, না, এখন আবার বাই ডিফল্টভাবে কাজ করে। আগে কিন্তু এটা একটু কিছু সেটিংস চেঞ্জ করা লাগতো, এখন এটা S24 এটা বাই ডিফল্টভাবেই কাজ করে। হ্যাঁ, আমি দেখা দিচ্ছি, যদি কারো 20 ভার্সন থাকে সেক্ষেত্রে হয়তো একটা সেটিংস চেঞ্জ করা লাগবে। সেটা হচ্ছে কি, এটার ভিতরে একটু আগে আমি দেখাচ্ছিলাম অবশ্য কলিজনের মধ্যে এইটা অ্যাপ্লাই ট্যাগ টু চিলড্রেন, এবং এখানে অল, এই দুটা অন্য কিছু দেওয়া থাকতে পারে, আপনি এই দুটো চেঞ্জ করে নেবেন R20 ভার্সনের ক্ষেত্রে।
S24 বাই ডিফল্ট ভাবে এটা এরকমই থাকে, সো প্যারা নেই, চিল। আচ্ছা, এখন আমরা সিলিন্ডারটাকে এদিকে কোথাও রেখে যদি শুরু করি, এই দেখেন, দেখছেন যখন এটার ভিতর দিয়ে যাচ্ছে ও কিন্তু খেয়ে ফেলতেছে, আবার বাইরেও করে দিচ্ছে। আচ্ছা, দ্যাটস ইন্টারেস্টিং। আমরা অবশ্যই তাহলে আমাদের এই কিউবটা আরো বড় করা লাগবে। গট দ্য পয়েন্ট, রাইট? এটা কিন্তু একটা মজার জিনিস না? এটা গেমের মতো লাগতেছে না? জি স্যার। হ্যাঁ, সারাদিন এখানে কিন্তু কাটায় দেওয়ার সুযোগ আছে, তাই না? আমরা শুরুর দিকে যখন শিখছি এরকম দিনের পর দিন খালি ডাইনামিক সিমুলেশনে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতাম, কারণ এখানে এমন কোনো আপনার বাধা ধরার কোনো নিয়ম নাই, কিছু রুলস নাই। আপনি ইচ্ছা মতন এক্সপেরিমেন্ট করবেন, যত এক্সপেরিমেন্ট করবেন তত মজার মজার আরও জিনিসপত্র বাইর করবেন। বুঝা গেল? আচ্ছা, তাহলে এটা গেল আমার একটা একটু অ্যাডভান্স লেভেলের। এখন এই টাইপের যদি কাজ আমরা করতে পারি তাহলে এই টাইপের কাজগুলোও করতে পারবো। আমি দেখাচ্ছি রজার কিলিমাঞ্জারোর এক্সপেরিমেন্টগুলো কি দেওয়া আছে এখানে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, আরও সমস্যা নেই। ইনস্টাগ্রামে চলে যান এবং ওর ইউটিউব চ্যানেলেও চলে যান। রোজার কিলিমাঞ্জারো, রোজার কিলিমাঞ্জারো, রোজার কিলিমাঞ্জারো নামটা অনেক এপিক, অদ্ভুত, আই নো, বাট ওর কাজগুলা কিন্তু খুবই জোস। আপনারা দেখতে পারেন ওর কাজগুলা, অনেক ডাইনামিক সিমুলেশনের কাজ আছে এখানে। এগুলো আপনারা নিজেরা রিক্রিয়েট করা ট্রাই করতে পারেন। বেশিরভাগই অ্যাবস্ট্রাক্ট কাজ। এই যে এই সিরিজটা আমি দেখাতে চাই আপনাদের, দেখেন আমি কিন্তু এটাই আপনাদেরকে এখন রেপ্লিকেট করে দেখালাম মোটামুটি, আন্ডারস্ট্যান্ড? দেখছেন? তাহলে আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখতেছি। দেন হচ্ছে ওর ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে রাখি। এখানে অনেকগুলো আবার টিউটোরিয়ালও আছে, এই যে কয়েকটা টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, এখান থেকে শিখতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। যেমন এটা দেখতে পারেন, ও না, এটা লুপ টিউটোরিয়াল আছে কয়েকটা, খুঁজে বাইর করে একটু দেখেন। এই যে টিউটোরিয়ালস, এখানে এগুলো দেখতে পারেন। এই যে এটা টিউটোরিয়ালস কিন্তু দেওয়া আছে, আন্ডারস্ট্যান্ড? ভেরি ইজি, আমি তো নিজেই দেখাই দিলাম। এছাড়া আরও কয়েকটা আছে, এগুলো দেখতে পারেন। ওকে, সো ইউটিউব চ্যানেলগুলো আমি দিয়ে দিলাম। আচ্ছা, দেন হচ্ছে তাহলে এটা আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন। ওকে, এটার সাথে এটা তো করবেন, এটা তো আমি দেখাই দিলাম। এর সাথে আরও কয়েকটা আছে, এই সেম ভাবেই করছে, সেম প্রসেসে। হ্যাঁ, খালি ক্লোনগুলো সাজাইছে ডিফারেন্টভাবে, রাইট? আরেকটা আছে এইটা, রেডিয়ালি ক্লোন সাজাইছে, দ্যাটস ইট। ওকে, বাসায় এগুলো একটু এক্সপেরিমেন্ট করবেন। পারবেন না? পারা যাবে কি যাবে না? এখানে ভাইব্রেট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি কি ফ্রেমও দিতে পারেন সিলিন্ডারটাকে নাড়ার জন্য। লুকসগুলো সুন্দর করার চেষ্টা করি আর কি। আপাতত আগে অ্যাবস্ট্রাক্ট এভাবে করেন, এখন আপনি এগুলাকে অনেকভাবে চিন্তা করতে পারেন। লাইক কেমন হতে পারে, এগুলাতে ধরেন সফটওয়্যারের বিভিন্ন লোগো থাকলো, আফটার এফেক্টস, ফটোশপ, ইলাস্ট্রেটর। এই সিলিন্ডারের মধ্যে সামহাও কোথাও লেখা থাকলো ট্রিপল ক্লিক একাডেমির স্টুডেন্ট। হ্যাঁ, সে হচ্ছে এই নলেজগুলো অর্জন করতেছে, অর্জন করে চলে যাচ্ছে, এরকম একটা, আমি জাস্ট আমার দিক থেকে একটা কনসেপ্ট দিলাম। এভাবে যে কোনো প্রোডাক্টের জন্য আপনি কিন্তু কনসেপ্ট তৈরি করতে পারবেন, তাই না? আচ্ছা, সো এখন আসেন, আমরা রিজিড বডি মোটামুটি কাভার করে ফেললাম। রিজিড বডির মধ্যে আর কিছু নাই দেখানোর মতন। আমরা এবার সফট বডি নিয়ে আলোচনা করা শুরু করি। তো সফট বডি নিয়ে আলোচনা করার জন্য আমরা ফ্লোরের মধ্যে ট্যাগটা দিয়ে দিলাম, বুলটা সরাই দিলাম, সিলিন্ডারটাও সরাই দিলাম, আর এই ক্লোনারও আমি অফ করে দিলাম। ক্লোনার অফ না করে আমরা এই ডাইনামিক্সটাকে অলওয়েজ হচ্ছে এখান থেকে অফ করবেন, বুঝছেন? আপনি অবজেক্ট অফ করলেও যদি ডাইনামিক্স অবজেক্ট আপনার থাকে তাহলে কিন্তু ক্যালকুলেট কিন্তু করতেই থাকবে, কথা বুঝছেন? এই জন্য ডাইনামিক্স ট্যাগ অফ করতে চাইলে এখান থেকে অফ করবেন, ডাইনামিক্সের ভিতরে ঢুকে এখানে অফ। দেখেন এটা গ্রে হয়ে গেছে, এর মানে ও আর ক্যালকুলেট করবে না। এবার আপনি অফ করে দেন। নাও লেটস টেক অ্যানাদার কিউব, লেটস মেক ইট স্মলার অ্যান্ড আপার লাইক দিস। দেন হচ্ছে সেগমেন্ট দিই 5x5 একটু ঘুরায় দিই,
দেন হচ্ছে একটা সিমুলেশন ট্যাগ দেই, সফট বডি ট্যাগ দিই। ওকে, সো অ্যাজ ইউ হ্যাভ অলরেডি সিন যে আসলে সিমুলেশন ট্যাগে সফট বডি ট্যাগ দিলে এটা ট্যাপ করে হচ্ছে গিয়ে গলা যায়, এবং এটা কিন্তু আসলে ভালো রেজাল্ট দেয় না টু বি অনেস্ট। কেন আমি আপনাদের দেখাতে পারবো কিনা আই ডোন্ট নো। এখানে আর ফ্লোর একদমই পাতলা দিবেন না, বুঝছেন, একটু হলেও মানে থিকনেস যাতে থাকে, যাতে একটা নর্মাল প্লেন যাতে ফ্লোর না থাকে, বুঝছেন। হ্যাঁ, একটু হলেও থিকনেস দিবেন, তাহলে ভালো দেখাবে। মাঝে মধ্যে এই থিকনেস দিলেও হচ্ছে যে এদিক দিয়ে ভেদ হয়ে চলে আসে, ওটার কিছু টেকনিক আছে, ওটা আমি দেখাচ্ছি। তো নাম্বার 1 হচ্ছে আপনাকে সিমুলেশন কোয়ালিটি বাড়ানো শিখতে হবে। সিমুলেশন কোয়ালিটি বাড়ানোর জন্য আপনাকে যেতে হবে কন্ট্রোল ডি, অর্থাৎ প্রজেক্ট সেটিংসের ভিতরে এখানে ডাইনামিক্স ট্যাব, এখানে এক্সপার্ট ট্যাব। এখানে গ্র্যাভিটি কন্ট্রোল করা যায়। গ্র্যাভিটি আপনি যদি ধরেন -1000 দেন, তাহলে কিন্তু নিচের বদলে আর কি উপরে উঠা শুরু করবে, বুঝছেন। বা যদি গ্র্যাভিটি 0 করে দেন, তাহলে কিন্তু আর গ্র্যাভিটির প্রভাবে নিচে পড়বেই না। ওকে, ওই অপশনসগুলো এখানে আছে। বাট আমরা যদি এক্সপার্ট ট্যাবে যাই, ও আরেকটা অপশন আছে ক্যাশ। ক্যাশ হচ্ছে কি, আমরা তো যে বলছি যে এভাবে নাড়াচাড়া করলে কিন্তু কিছু হবে না, বাট যদি আমি একবার ক্যাশ করে ফেলাই, এখানে দেখেন বেক, তাহলে পুরো ডাইনামিক সব কিছু যা আছে আপনার সিনে সব কিছু ক্যাশ করে ফেলছে। এখন কিন্তু আপনি কার্সারকে এভাবে নাড়াচাড়া দেখতে পারবেন। সি, ইটস লাইক রেন্ডারিং করার মতন, রেন্ডারিং হয়ে গেছে বিষয়টা, বুঝছেন। প্রি রেন্ডার হয়ে গেছে, আপনার র্যামের মধ্যে এটা লোড নিয়ে নিছে, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা, সো ক্যাশ গেল, এবার আসেন। আচ্ছা, এটা আবার ক্লিয়ার করে দিচ্ছি আমি, নাহলে কিন্তু আবার চেঞ্জ করলে এটা এখানে আসবে না। তো ক্যাশ যদি করেন, ক্যাশের পর আবার কিছু যদি চেঞ্জ করা লাগে, তাহলে আগে ক্লিয়ার ক্যাশ করে নেবেন। ওকে, তারপরে কাজ করবেন। দেখেন এখন কিন্তু ক্যাশ ক্লিয়ার হয়ে গেছে, আবার কাজ করতেছে না। সি, আচ্ছা, এক্সপার্টের মধ্যে আসি। হ্যাঁ, এখানে এই দুইটা সেটিংস অনেক ইম্পর্টেন্ট, স্টেপস পার ফ্রেম আর ম্যাক্সিমাম সলভার ইটারেশন পার স্টেপস। এগুলো হচ্ছে আপনার কোয়ালিটিকে ডিফাইন করতেছে। আপনি যদি দেখেন যে সিমুলেশনটা আপনার ওইভাবে হচ্ছে না, লেগে লেগে যাচ্ছে, ছিঁড়ে ভিড়ে যাচ্ছে গা, সেক্ষেত্রে আপনি এগুলাকে বাড়ায়া দেখতে পারেন। 5-এর জায়গায় 10 দিয়ে দেখলেন, 10-এর জায়গায় 20 দিয়ে দেখলেন, এভাবে বাড়ায় বাড়ায় দেখবেন কোথায় গেলে আমি পারফেক্ট সিমুলেশন পাচ্ছি। যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ বাড়াইতে হবে। অবভিয়াসলি যত বাড়াবেন তত কিন্তু সিমুলেশন টাইমও বৃদ্ধি পাবে, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, সো সফট বডি ট্যাগ যখন আপনি দিবেন, তখন আপনার ডাইনামিক্সও সেম, কলিশনও সেম, মাসও সেম, ফোর্সও সেম, মানে ডাইনামিক্সের মতনই, নর্মাল রিজিড বডির মতনই সেম টু সেম সব। ডিফারেন্ট কি? ডিফারেন্ট হচ্ছে সফট বডি, এইটা আলাদা। আপনি যদি একটা রিজিড বডির ট্যাগটা দেখেন, এখানে এটা দেওয়া থাকে অফ, কিন্তু এই সফট বডির মধ্যে থাকে এটা মেড অফ পলিগন লাইন্স। তো আবার ক্লোন অবজেক্টের মধ্যেও নেওয়া যায়, সেটা ডিফারেন্ট, মেড অফ ক্লোনস। ওটা আমি দেখি, দেখানো লাগলে দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, সো আগে আসেন যে এই যে সেটিংসগুলো, এখানে অনেকগুলো সেটিংস, এগুলো বুঝতে হবে। ইটস ভেরি ইজি। হ্যাঁ, আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনাদের একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন। আর এটার মনে একটা টিউটোরিয়াল আমি দিয়ে রাখছি। হ্যাঁ, 4 মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস অফ সফট বডিজ, এটা হাইলি রেকমেন্ডেড, এটা এই ভিডিওটা দেখা, আমি ক্লাসও আলোচনা করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, সো প্রথমত আসেন হচ্ছে স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল মানে কি? ইমাজিন করেন, সবাই একটু ক্যামেরাটা অন করলে, এখানে একটু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার আছে। এখন এগুলা ক্যামেরা অন না করলে আমি কিভাবে বলবো আপনাদের যে আপনারা পড়া বুঝতেছেন কিনা, আমার একটু বলেন। হ্যাঁ, একটা বান্দাও ক্যামেরাগুলো অন রাখেন না, এতবার করে বলার পরেও আপনাদের আসলে কোনো শিখার ইচ্ছা নেই, বুঝতে পারছেন। আমি শুধু শুধু কষ্ট করে হচ্ছে যে আপনাদের জন্য এত কষ্ট করি, এই দৌড়ের উপর আইসা ক্লাস করায় আপনারা ক্যামেরা অন রাখেন না। খুবই দুঃখজনক বিষয়গুলো, একটু সিরিয়াসনেস নেই আপনাদের, বুঝছেন, খুবই 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 দুঃখজনক। আর হচ্ছে যে বাইরে গিয়ে আপনারা বলবেন ফিরোজ ভাই কি পড়ায় কিছু বুঝি না। আরে ভাই, ফিরোজ ভাই কি পড়ায় এটা আপনারা কোত্থেকে বুঝবেন? আমি তো বুঝি না। আপনারা যদি ক্যামেরা অন না রাখেন, আমি কেমনে বুঝবো যে আমি কি পড়াচ্ছি আপনারা বুঝতেছেন কিনা? এটা তো 2-ওয়ে ফিডব্যাক সিস্টেম। আমার পক্ষে তো এটা বলা সম্ভব না আপনি পড়া বুঝতেছেন কিনা উইদাউট সিইং ইউর ফেস, তাই না? আচ্ছা, তো দেখেন স্ট্রাকচারাল মানে কি? স্ট্রাকচারাল মানে একটা ইমাজিনেটিভ শক্তি, সেটা কোথায় কাজ করে আমি আপনাদের দেখাচ্ছি। এই স্ট্রাকচারাল প্রথম সেটিংসটা, ইমাজিন করেন যে এই সোজা সোজা লাইনগুলো আছে না, এই প্রত্যেকটা লাইন হচ্ছে একটা করে স্প্রিং। এখান থেকে এখানে একটা স্প্রিং, এখান থেকে এখানে একটা স্প্রিং, এখান থেকে এখানে একটা স্প্রিং। তাহলে স্প্রিং এর পাওয়ার এখন দেওয়া আছে 100, মানে স্প্রিংগুলা শক্ত কত? 100 ইউনিট শক্ত। আমি যদি 1000 ইউনিট শক্ত করে দিই, দেখেন আগের চাইতে কম ট্যাপ গুলতেছে, তাই না? জেলির মতন ব্যাপারটা কমে গেছে। আরো একটা জিরো বাড়ায় দিই, এখন দেখেন আরো কিন্তু কমে গেছে।
হ্যাঁ, বাট স্টিল এখনও ট্যাপ বলতেছে এই সেটিংসগুলোর কারণে, পরবর্তীগুলোর কারণে। তো পরবর্তীতে কি আছে, শিয়ার। শিয়ারটা কি? শিয়ারটা বেসিক্যালি হচ্ছে, এবার ইমাজিন করেন সেই সেম স্প্রিং, বাট এবার আছে কর্নারে, এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, তাই না? আবার এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, কর্নারে। এটাকে শিয়ার বলে, ঠিক আছে? অন্তরে কেউ শিখাবে না আপনার এভাবে, কথা বুঝছেন? সব জায়গায় দেখাই দিবে, হ্যাঁ এটা দিলে এটা হয়, শেষ। কোন সেটিংসের জন্য কি হচ্ছে, এই মানে একদম ইনডেপথ আলোচনা আপনারা কোথায় দিবে আমার দেখায় না, আর কোথাও বাংলাদেশে দেখায় কিনা এরকম, বুঝতে পারছেন? শিয়ার 50 দেওয়া আছে, ধরেন 500 করে দিলাম, দেখছেন অলরেডি আগের চাইতে কিন্তু বেটার আমি রেজাল্ট পাচ্ছি, বা আর একটু হার্ড রেজাল্ট পাচ্ছি। আরও একটা 0 বাড়ায় দিলাম, এখন দেখেন আগের চাইতে কিন্তু অনেকটাই কিন্তু ওই ট্যাপে গলার মতন চাইতে অনেক বেটার লাগতেছে, যদিও এখনও কিছুটা গলতেছে। হ্যাঁ, তো আমরা আরও একটা সেটিংস আছে, সেটা হচ্ছে ফ্লেকশন। কিরম? ফ্লেকশন ডিফাইন করে কি? ফ্লেকশন ডিফাইন করে এই পুরা যে তলটা আছে না, এই পুরা তলটার সাথে এই পুরা তলটা, এটার মাঝখানে ধরেন একটা জয়েন্ট আছে 90 ডিগ্রিতে, ধরেন এটার মাঝখান থেকে এটার মাঝখানে অদৃশ্য জয়েন্ট আছে, তাহলে সেই জয়েন্টের পাওয়ার হচ্ছে ফ্লেকশন, বুঝতে পারছেন? সেই জয়েন্টের পাওয়ারের নাম হচ্ছে ফ্লেকশন। এখন ফ্লেকশন আমি বাড়াবো, ফ্লেকশন ধরেন 500 দিলাম, খুব একটা রেজাল্টে আমি চেঞ্জ দেখবো না, হ্যাঁ খুব একটা রেজাল্টে চেঞ্জ নেই, আপনি 5000 দিলেও খুব একটা রেজাল্টে চেঞ্জ পাওয়ার কথা না। হ্যাঁ, এইখানে চেঞ্জ না হওয়ার পিছনে আরও একটা রিজন আছে, আরও 2টা রিজন আছে বেসিক্যালি। এক নম্বর হচ্ছে স্টিফনেস আপনার 0 করা। স্টিফনেস হচ্ছে সবগুলার বাপ, এই 4টা সেটিংসের বাপ হচ্ছে স্টিফনেস, বুঝছেন? এর পাওয়ার যখন বাড়াবেন, বাকিদের পাওয়ার যতই কম থাক, ওদেরকে এর কথা মানতেই হবে, কথা বুঝতে পারছেন? তো এটা আমরা বাড়াবো, বাট আরও একটা এখানে রিজন আমার মনে হচ্ছে আছে, সেটা হচ্ছে যে আমাদের যে ফ্লোরে বাড়ি খাচ্ছে, এখানে সেগমেন্ট একদমই নাই, যার ফলে সে ক্যালকুলেশন করতে পারতেছে না। তো আমরা সেগমেন্ট কিছুটা বাড়াই, 10, ওয়াইতে লাগবে না 10। তো আমি যদি এখন NB চাপি, কোথায় দিলাম 10/10, আমি ক্লোনারে দিয়ে দিচ্ছি না, এটাতে না, এই ফ্লোরে 10/10, আর একটু বাড়ানো লাগবে, সামথিং লাইক 100/100 দিই। হ্যাঁ, এখন খুব ভালো রেজাল্ট পাওয়ার কথা, যদি এটা স্লো হয়ে যাবে এখন। হ্যাঁ দেখেন একটু স্লো হয়ে গেছে, বাট রেজাল্ট কিন্তু আসলে খুব একটা ভালো পাচ্ছি না এখনও। হ্যাঁ, তো তার মানে দ্বিতীয় অপশনটা ট্রাই করতে হবে, স্টিফনেস বাড়ানোর। এখানে যাব এবং স্টিফনেস বাড়াবো। হ্যাঁ, স্টিফনেস 0 করা আছে, আমি যদি জাস্ট 100ও করি, আমরা ইনশাল্লাহ বেটার সিমুলেশন পাবো। দেখলেন? বুঝতে পারছেন কি হয়েছে ঘটনাটা কিভাবে? এটা কিন্তু সে কিন্তু ট্যাপ গলতেছে, বাট বাউন্স ব্যাক করতেছে। খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন যে ট্যাপ গলতেছে, বাট বাউন্স ব্যাক করে আবার চলে আসতেছে। হ্যাঁ, ইটস লাইক এখন একটা কি, এটা বলের মতন ফাংশন করতেছে, তাই না? বাউন্সিং বলের মতন, হাওয়া ভরা বলের মতন, রাইট? সো এই ক্ষেত্রে তার মানে বুঝা গেল সেগমেন্ট এতবার না বাড়ালেও হইতো, 10/10 রাখা যেতে পারে, একের বেশি লাগবে না। আচ্ছা, বাট আমার স্টিফনেসটা এখানে অনেক ভালো কাজ করতেছে, এটা আমি করলাম। বাট যদি আমি স্টিফনেস ছাড়া, ধরেন স্টিফনেস 10 দিলাম, আমি একটু ট্যাপ গলাই রাখতে চাই, কিন্তু এটা যে ভিতরে ঢুকে যাচ্ছে বলে মনে হচ্ছে না, ভিতরে ঢুকতেছে না আসলে, ওইরকমই ঠিকই আছে, সমস্যা নেই। আচ্ছা, বাট স্টিল আপনি যদি চান কন্ট্রোল ডিতে গিয়ে এগুলো একটু বাড়ায় দিয়ে দেখতে পারেন। আমি এখানে 10 দিলাম, এখানে ধরেন 15 দিলাম, তাহলে আর একটু অ্যাকুরেট সিমুলেশন পাবো, অবভিয়াসলি টাইম বেড়ে যাবে। হ্যাঁ দেখেন, আমি কিন্তু স্টিফনেসে হাত দিই নেই, স্টিফনেস 10ই আছে, বাট এগুলো বাড়ানোর কারণে আমি কিন্তু বাউন্স পাচ্ছি, আন্ডারস্ট্যান্ড? তার মানে এই দুইটা আর ওইখানে স্টিফনেস, এই দুইটার একটা সমন্বয় করতে হবে আপনাকে, এবং সেগমেন্টের কাউন্ট, এই তিনোটার একটা সমন্বয় করে আপনাকে সিমুলেশনের পারফেকশন আসতে হবে। এগুলোতে হাত দিবেন লাস্টে, কারণ এগুলোতে হাত দেওয়ার মানেই হচ্ছে আপনি সিমুলেশনের টাইম ধাম করে বেড়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, তো আমাদের এগুলা গেল মোটামুটি। আর একটা ইন্টারেস্টিং ইয়ে আছে, প্রেশার। এটা কম লাগে, বাট যখন লাগে তখন মজা নেওয়া যায়। ধরেন আমি 100 প্রেশার দিলাম, এ কিন্তু ফুলে যাবে, গ্যাস বেলুনের মতো, দেখছেন? আরও বেশি দিলাম, হ্যাঁ গ্যাস বেলুনের মতো ফুলে যাচ্ছে, সেই বুঝা গেছে?
আর এর প্রত্যেকটার মধ্যে আবার ম্যাপিং অপশন আছে। ম্যাপিং মানে হচ্ছে এখানে ভার্টেক্স ম্যাপকে আপনি দিতে পারবেন। ওকে, যে লাইক এই কিউবটার একটা সাইড ভার্টেক্স ম্যাপ দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন, যে একটা সাইডের স্ট্রাকচারাল অনেক হার্ড, আর একটা সাইড হয়তো বা একদম সফট। আবার ওই হার্ড দিক থেকে আস্তে আস্তে সফট হচ্ছে। আমরা ভার্টেক্স ম্যাপে গ্রো অ্যানিমেশন করছি না, মানে আছে, ওটা দিয়েও আপনি ওই ভার্টেক্স ম্যাপকে এখানে কানেক্ট করতে পারবেন। ওটা ইউজুয়ালি লাগে না, বাট হ্যাঁ আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন চাইলে। আচ্ছা, তাহলে এইগুলো আমার মোটামুটি কি সফট বডির কাহিনী কিচ্ছা খতম। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, আমরা সেম কাজটা এবার হচ্ছে একটা ক্লোন দিয়ে করে দেখার চেষ্টা করব, এবং একটা স্ফেরিক্যাল অবজেক্ট দিয়ে করে দেখার চেষ্টা করব। প্রথমত আগে স্ফেরিক্যাল অবজেক্ট দিয়ে করি। স্ফেরিক্যাল অবজেক্টের ক্ষেত্রে এখানে ভালো কথাই দুইটা পয়েন্ট মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, সফট বডি কিভাবে সবচেয়ে বেস্ট কাজ করে। সফট বডি দেখে যে পলিগনগুলো সমান সমান আছে কিনা, যত সমান পলিগন তত সুন্দর কাজ করতে পারে। কিন্তু দেখেন এখানের পলিগন কিন্তু এটা বিশাল সাইজ, ওইটা আবার হচ্ছে কি চিকন সাইজ, তা আবার ওটা 3 কোণা, এটা 4 কোণা, মানে মেসাকার অবস্থা। এটা কিন্তু ভালো সিমুলেশন দিবে না আপনাকে। হ্যাঁ, যদি আমি নর্মালি বাই ডিফল্ট সিমুলেশন করি, খুব একটা ভালো সিমুলেশন দিচ্ছে না, ট্যাপ গলা যাচ্ছে, মানে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বাট এটা সেটিংস অবশ্য অনেক কিছু না, সেটিংস তো কিছু চেঞ্জ করি নাই। আসলে খারাপও দিচ্ছে না খুব একটা, সত্য কথা যেটা, বুঝছেন। বাট আরও বেটার করার জন্য আপনি চাইলে সিমুলেশনকে স্ফিয়ারকে আপনি আইকোসিহেড্রিন করতে পারেন। আইকোসিহেড্রিনের সবগুলো কি হয়, ট্রায়াগোনাল হয়। এখন বলতে পারেন যে ভাই আমরা তো জানি অলওয়েজ কোয়াড বেটার। হ্যাঁ, কোয়াড বেটার মডেলিংয়ের জন্য, বাট সিমুলেশনের জন্য কোয়াড ট্রায়াগোনাল ম্যাটার করে না। ম্যাটার করে যে সাইজটা ইকুয়াল কিনা। যত সবগুলো সমান সাইজের হবে তত বেটার আপনি সিমুলেশন পাবেন। আইকোসিহেড্রিনে সবগুলো সমান সাইজ, তো এটাতে আপনি সবচেয়ে বেস্ট সিমুলেশনটা পাবেন। দেখছেন, এটা কিন্তু বেটার সিমুলেশন দিচ্ছে, লেগে লেগে যাচ্ছে না। আচ্ছা, একই রকম এখানে বাউন্স টাউন্স ওই অপশনগুলো পাবেন আপনি। আমি বাউন্স টাউন্স বাড়াই দিলাম। আমরা স্ট্রাকচারাল বা স্টিফনেসটা একটু বাড়াই দিলাম, 50 করে দিলাম। এটা কিন্তু দেখেন বরবাদ হয়ে গেছে, দেখছেন লেগে গেছে কিন্তু, এখানে খেয়াল করছেন, বুঝ লেগে গেছে। এর কারণ হচ্ছে কি, এর কারণ আমি এখন অঙ্ক করে ম্যাথমেটিক্যালি আপনাদের বুঝাইতে পারি, বুঝছেন। এগুলো অনেক ইনডেপথ আছে, দেখেন এই যে আটকে গেছে, বুঝছেন। আপনারা অত ইনডেপথ আসলে মনে হয় না জানার দরকার আছে, তাও কিছুটা আইডিয়া দিই। দেখেন ও কি করে, সিমুলেশন কাজ করে কিভাবে ভিতরে, যে কোনো সফটওয়্যার এগুলো একইভাবে কাজ করে। এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যাওয়ার সময় ও ক্যালকুলেশনটা করে, কিন্তু অবজেক্ট তো ফ্রেমের মাঝখানেও নড়তেছে রিয়েল লাইফে, তাই না। এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যাইতে যে ন্যানো সেকেন্ড টাইম লাগে ধরেন, ওই ন্যানো সেকেন্ডের মধ্যেও তো কিছুটা একটু নড়ে গেছে, ওই ক্যালকুলেশনে নিতে পারে না ওটা। তখন ও কি করে, এই দুটোর মাঝখানে যে বাড়ি খাইছে ও বুঝতেই পারে না, ভিতরে ঢুকাই দিছে। এখন বাইর হওয়ার সময় সে হয়তো ওই ফ্রেমের মধ্যে পড়ছে, এই কারণে বাহির করতে দিতেছে না। ও তো বলে না তোমার তো এটা ভিতরে থাকার কথা, তোমার তো এই পয়েন্টটা এই রেখার ভিতরে থাকার কথা, তোমার তো বাইরে থাকার কথা না। ভিতরে ঢোকার সময় টের পায় নাই, কারণ ফ্রেমের ভিতরে মাঝখানে পড়ে গেছে, কিন্তু বাইরে হওয়ার সময় ফ্রেমের মধ্যে বাড়ি খাচ্ছে। কিছুটা হয়তো আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, আমি জানি না কতটুকু বুঝতে পারছি, বাট যতটুকু বুঝতে পারছি আর কি, অতটুকু হয়তো বা খুব একটা দরকার হবে না। মেইন কথা হচ্ছে আপনার এই সাব ফ্রেম স্টেপস পার ফ্রেম, সরি, এটা যখন আপনি বাড়াবেন তখন কি করবে, ও এক ফ্রেমের মধ্যে এখন 5 বার চেক করে, বুঝছেন। আপনি 5 বারও চেক করে, একই ভিতরে ঢুকছে না ঢুকে নাই, একই ভিতরে ঢুকছে না ঢুকে নাই, একই ভিতরে ঢুকছে না এখন ঢুকে নাই, একই ভিতরে ঢুকছে ঢুকে গেছে কিন্তু এখন বাইরে হবে না, বুঝতে পারছেন। ও 5 বার চেক করে এক ফ্রেমের মধ্যে। আর যখন আপনি ওরা বাড়ায় দিলেন, ও এখন কি 10 বার চেক করবে। সো অবভিয়াসলি 5 বারের জায়গায় 10 বার করলে কি বেটার রেজাল্ট পাবেন না আপনি, বুঝতে পারছি। একই রকম ম্যাক্সিমাম সলভার পার ইটারেশন, এটাও অলমোস্ট সেম কাজই করে। হ্যাঁ, এটা আপনি বাড়ায় দিলে এটা ম্যাক্সিমাম বার চেক করবে 20 বার, 10 থেকে 20 বার চেক করবে সে, যে ঢুকছে কি ঢুকে নেই, ঢুকছে কি ঢুকে নেই, বুঝতে পারছেন। তো আপনি রেজাল্টটা বাড়ায় গেলেন। আর ইরর থ্রেশহোল্ড মানে ও কিন্তু অনেক সময় ভুল করলে নিজেই বুঝতে পারে যে আমার ভুল হয়েছে, কথা বুঝছেন। ওকে আমরা এখানে 5% ছুট দিয়ে রাখছি, যে ঠিক আছে 5% তুমি ভুল করলে অসুবিধা নেই, কিন্তু যদি আমি বলি না আমার 5% হবে না, তুমি 2%-এর মধ্যে আমার কেন দাও, তখন ও কী করবে, আরও বেশি চেক করবে। ও 5%-এর মানে 2%-এর বেশি ভুল হলে ও ওটাকে অটো কারেক্ট করে ফেলবে। অবভিয়াসলি যখন আপনি এটা আরও কমাবেন কী হবে, টাইম বাড়বে, বাট আপনি রেজাল্ট বেটার পাবেন, আশা রাখা যায়। সো দেখি আমরা, দেখছেন এখন কিন্তু আর কি আটকাচ্ছে না, সো আপনি এখন আবার চাইলে একটু কমায় দিয়েও দেখতে পারেন, কারণ কি এটা বেশি আবার টাইম খাইতে পারে। সো আমি এটাকে আগে 5 করে দিয়ে দেখি,
হ্যাঁ এখনো কাটছে না। এটাতে কত ছিল? 10 ছিল মনে হয়, এটাকে 15 করে দেখি। এখনো দেখেন খাচ্ছে না। এটা 10 ছিল, এটাকে ধরেন 8 ছিল, 5 ছিল, ধরেন 8 করে দেখি, এখনো খাচ্ছে না। সো ওকে ওকে আছে। তো যত লাগে তার চেয়ে বেশি দিলে কিন্তু আপনার লস, বুঝছেন? টাইম অনেক বেড়ে যাবে। যত লাগে ততই আপনাকে দিলে বেটার। সো এরকম একটু আগায়া বাড়ায়া কমায়া বাড়ায়া দেখতে হবে। সবাই ক্লিয়ার বিষয়টা কিভাবে সিমুলেশনে ট্রাবল শুটিং করতে হয়? হ্যাঁ, ভেরি গুড। সো এবার একটু আমরা আরেকটু অ্যাডভান্সে যাওয়ার চেষ্টা করি। লাইক এটার মধ্যে একটা ক্লোনার দিয়ে দিই। হ্যাঁ, ক্লোনারে আমরা 8টা বাই 8টা, বেশি হয়ে যায়? আচ্ছা, বেশি হয়ে গেলে সমস্যা নেই, আমরা রেডিয়াসগুলো ছোট করি আর এগুলোকেও কাছে কাছে নিয়ে আসি। 80 80, ওকে কুল। আর ভিতরে ধরেন আমরা আরেকটা স্ফিয়ার দিলাম, এটাকে আমরা কোলাইডারটা একটাই কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, সো এটাও কোলাইডার। সো এখন ইফ ইউ প্রেস প্লে নাও, দেখেন এখন কিন্তু অনেক স্লো হয়ে গেছে। রিজন কি? আমরা একে তো সেটিংস বাড়ায় দিয়ে আসছি। প্রজেক্ট ফাইলটা সেভ করে দিই, একটা মিনিট। 052402 কোয়ালিটি সেটিংস বাড়ায় দিচ্ছি, সো অবভিয়াসলি টাইম তো বাড়বেই। সি কত আজকে? 18। ওকে, তো আমরা আগে সেটিংসটা ঠিক করি। সেটিংসে আমরা এখানে রাইট ক্লিক করলে সব অটোমেটিক আগের জায়গায় চলে আসলো। কুল। বাট স্টিল আমরা দেখি এখন, স্টিল আমাদের কিন্তু অনেক টাইম লাগতেছে, কারণ পলি অনেক বেশি, অবভিয়াসলি টাইম বেশি লাগবেই। আচ্ছা, আমরা নেক টাইম, সমস্যা নেই। দেখেন এটা কীভাবে ফাংশন করতেছে। ইচ অ্যান্ড এভরি স্ফিয়ার ইজ ডিফারেন্ট, তাই না? প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কাজ করতেছে। আর এটা সফট বডি তো, সো একটু আপনার স্লোই হবে। সফট বডিতে মানে ইয়াটা অনেক ডিলে করে। আচ্ছা, যাই হোক, এখানে ট্যাগটা দেখেন স্ফিয়ারের মধ্যেই দেওয়া আছে, দ্যাটস ওয়াই এভাবে কাজ করতেছে। আমরা যদি এটা ক্লোনারের মধ্যে দিতাম তাও কিন্তু এভাবেই সেমভাবেই কাজ করতো, কারণ অ্যাপ্লাইটা একটু চিলড্রেন এবং অল এখানেও দেওয়া আছে, সেমভাবে আশা করি কাজ করতো। দেখি আমরা, হ্যাঁ সেমভাবেই কাজ করতেছে। বাট একটা সেটিংস আছে, এটা চেঞ্জ করলে একটু ডিফারেন্টভাবে কাজ করে। সেটা হলো সফট বডির মধ্যে মেড অফ ক্লোনস। এটা দিলে পুরো ক্লোনটাই একটা সফট বডির মতন কাজ করবে, দেখছেন? এটা লাইক পুরো ক্লোনটাই কি একটা সফট বডি। ওই জায়গা দিয়ে একটু আবার বাউন্স হচ্ছে। সি, মনে হচ্ছে এদের মধ্যে কি নিজস্ব কিছু স্প্রিং আছে, একটা স্ফিয়ারের সাথে একটা স্ফিয়ারের স্প্রিং আছে। তো এইভাবে মাঝে মধ্যে কাজে লাগতে পারে। এভরিওয়ান ক্লিয়ার বিষয়টা? আর একটু অ্যাডভান্সে যাই। এবার আমরা মোগ্রাফ আর ডাইনামিক্সকে মিক্স করাই দিব। মজা লাগতেছে শুই না? অলরেডি মিক্স তো করাই দিছি কিছুটা, তাই না? বাট আর একটু মিক্স করাই। এটা অফ করে দিলাম ডাইনামিক্স। আমরা অলরেডি জানি যে ক্লোনারের মধ্যে 2 ধরনের অবজেক্টকে ব্লেন্ড করা যায়, তাই না? জানি না? ব্লেন্ড অ্যানিমেশন তো দেখানো হয়েছে আপনাদের, আশা রাখা যায়। তো ওই কাজটাই আমরা করব, বাট একটু হয়তো বা ডিফারেন্টলি করব। তাকে একটা কিউব দিলাম, কিউবের সাইজ দিলাম আমরা কত দিব? 40x40x40 দিলাম। ওকে, কোনো প্যারা নাই। এবং এটার মধ্যে আমরা ফিলিট দিলাম। হ্যাঁ, ফিলিট দিলে কি হলো, এই যে হালকা কর্নারগুলো কি হলো, একটু রাউন্ডেড হলো। ওকে, কুল। আরেকটা কিউব নিলাম। আমি যদি প্রথমটা অফ করি, দ্বিতীয় কিউবটার মধ্যে আমরা ফিলিট রেডিয়াসটা বাড়ায় দিলাম, সামথিং লাইক এরকম, বুঝছেন? তাহলে কি এটা একটা স্ফিয়ার হয়ে গেল না অলমোস্ট? ওকে, তো আমি এটার নাম দিলাম রাউন্ড। প্যারা নেই। আচ্ছা, সো এখন আমরা একটা ক্লোনার নিব। ক্লোনারের মধ্যে দোনোটা কিউবকেই নিব। দোনোটাই কিন্তু কিউবেরই কি 2টা ভ্যারিয়েশন, বুঝছেন? কিন্তু এটা কিন্তু স্ফিয়ার না, কিউবেরই 2টা ভ্যারিয়েশন জাস্ট। দেন আমরা যেহেতু এখানে কত নিয়েছিলাম, 40 মনে হয়, এখানে আমরা যদি 45 দেই, 40 না, কত দিয়েছিলাম? 40ই তো দিয়েছিলাম। তাহলে এখানে 45 দিলাম, এটা 45। কি ব্যাপার? ও, এটা অফ করা। হ্যাঁ, সে এখানে এরকম দেখা যাচ্ছে।
আছে 45 45। ওকে, সো ক্লোন বাড়ান, লাইক বেশি বেশি দরকার নেই, 6x6x6 দিলাম না। হ্যাঁ, দেন ওভারঅল পুরা ক্লোনটাকে আমি উপরে নিয়ে আসবো, এত দরকার নেই, 5x5x5। ওকে, ওকে কুল। বাট এখন হচ্ছে কি, এটা শর্ট ইটারেটে আছে, অর্থাৎ মানে একবার কিউব হচ্ছে একবার স্ফিয়ার হচ্ছে। আমরা যদি ব্লেন্ড দিই, ব্লেন্ড দিলেও সবগুলা এমনভাবে সাজাবে যিনি 1 নম্বরটা হবে পুরা কিউব আর লাস্ট নম্বরটা হবে পুরো স্ফিয়ার, মাঝখানে ব্লেন্ড হয়ে যাবে। বুঝা গেছে? বাট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমি চাই কন্ট্রোল। তাহলে আমি এখানে নিতে পারি একটা প্লেন ইফেক্টার। না বুঝলে বলবেন, আমি কিন্তু খুব আস্তে আস্তে দেখাচ্ছি। প্লেন ইফেক্টারের মধ্যে আমি কিন্তু পজিশন, স্কেল, রোটেশন কিছু চেঞ্জ করব না, সো এটা উঠায় দিব, পজিশন দরকার নেই। আমার দরকার মডিফাই ক্লোন। এটা যখন আমি দেখেন 0 রাখতেছি তখন পুরা নর্মাল থাকতেছে, বা 1% দিলেও পুরা কিউব থাকতেছে, আর ফুল করে দিলে হচ্ছে পুরা স্ফিয়ার হয়ে যাচ্ছে। বাট আমি চাই কি আরও কন্ট্রোল। তাহলে আমি এখানে 100% মানে মডিফাই ক্লোন দিব, বাট ফল অফের মধ্যে নিয়ে নিলাম ধরেন একটা লিনিয়ার ফিট। তাহলে এখন আমাদের হাতে আছে কি কন্ট্রোল। দেখি আমরা এটার দিলাম সাইজ চেঞ্জ করে দিলাম ওয়াই বরাবর। তাহলে আমরা ওয়াই বরাবর কি করব, এটাকে কন্ট্রোল নাকি? হ্যাঁ, স্ফিয়ার থেকে ওটা ইয়া হচ্ছে। আচ্ছা, আমার উল্টা দরকার, সো আমি মাইনাস ওয়াই দিলাম। তো আগে হচ্ছে সরি, ও এই উল্টা না, আমার উল্টা দরকার। উল্টা বলতে এই রাউন্ড উপরে দিয়ে দেন। হ্যাঁ, আগে স্ফিয়ার থাকবে, পরে এগুলো রাউন্ড হয়ে যাবে। ওকে, এটা যখন এখানে আসবে তখন এগুলো রাউন্ড হয়ে যাবে। ওকে, এখন আমি চাই রাউন্ড যখন হবে তখন এটা উইরাও যাবে গা। খুবই ইজি। কেমনে করবো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? বলেন তো, মাইক্রোফোন অন করে বলেন, বলেন মাইক্রোফোন অন করে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনের ভাই মাইক্রোফোন অফ। বলার চেষ্টা করতেছেন, কিছু বুঝতেছি না। মাইক্রোফোনের আইকনই অফ, আইকনই অন নাই গুগল মিটের। গুগল মিটের সেটিংসে অফ মনে হয়, না আসতেছে না। আচ্ছা, যাই হোক, আপনারা একটু কমিউনিকেশনগুলো ঠিকঠাক রাখার ব্যবস্থা করিয়েন। মাইক্রোফোন, ক্যামেরা এগুলোর যদি ঠিকঠাক না থাকে তাহলে মুশকিল। যে কোনো অনলাইন ক্লাস করার ক্ষেত্রে এগুলো একদম নেসেসারি। আমরা দোষ দিই অনলাইন ক্লাসের ব্যবস্থা, আসলে দোষ অনলাইন ক্লাসের ব্যবস্থা না। আপনি ক্যামেরার মাইক্রোফোন অন রাখেন, আপনারা আমি দেখবো যে আসলে ক্লাস কেমনে আপনার মাথায় না ঢুকে। হ্যাঁ, কিন্তু আপনি যদি এগুলো না রাখতে পারেন ঠিকঠাক, এটা কি আমার দোষ বলেন? আমার দিক থেকে কিছু করা সম্ভব? আপনি ডেইলি মানুষজন, আমি বুঝি না কি লজিকে চিন্তা করে, 30টা ক্লাস। হ্যাঁ জি, হ্যাঁ, ওটা হচ্ছে আপনি যখন লিনিয়ার ফিল্ডে হয়েছিল তখন হচ্ছে আমি স্কেলটা তখন বাড়িয়ে দিব, সরি স্কেলটা কমিয়ে দিব হালকা করে, এবং পজিশনটা উপরে তুলে দিলে হবে হবে, ওটাও হবে। বাট আমি চাচ্ছি যে ডাইনামিক ভাবে উপরে উঠুক, উড়ে যাবে, মানে গ্যাস বেলুনের মতো উড়ে যাবে, বুঝছেন? তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি দেখেন রাউন্ডটার মধ্যে একটা ডাইনামিক ট্যাগ দিয়ে দিব, সিমুলেশন ট্যাগ রিজিড বডি দিয়ে দিলাম। এবং আমরা গ্র্যাভিটি মনে আছে, কোথায় আছে গ্র্যাভিটি? কন্ট্রোল ডি, এখানে এই যে জেনারেল, এই গ্র্যাভিটিটাকে আমরা -1000 করে দিলাম, তাহলে উপরের দিকে। সো এখন আমি যদি সিম্পলি এটাকে লিনিয়ার ফিল্ডটাকে অ্যানিমেশন করি, লাইক এখানে যা আছে তাই, অ্যান্ড 30 ফ্রেম পর্যন্ত যেতে যেতে ও পুরোপুরি নিচে চলে যাবে। তো তাহলে পাবো মজা। দেখেন, আন্ডারস্ট্যান্ড? মজাই মজা। নট অনলি দ্যাট, আমরা এখন এটার মধ্যে আবার একটু টার্বুলেন্স দিয়ে দিব, একটু এদিক সেদিক করে যাবে, সবগুলো সোজা চলে যাচ্ছে, এটা তো মজা লাগতেছে না। এবং স্পিড অনেক বেশি অবশ্য। তো আমি কন্ট্রোল ডি, এখানে গ্র্যাভিটি আমরা ধরেন -100 দিলাম, আর একটা টার্বুলেন্স নিয়ে দিব। কোথা থেকে? সিমুলেট ফোর্সেস টার্বুলেন্স। হ্যাঁ, টার্বুলেন্স নিলে, আচ্ছা এখানে আরেকটা খুবই মজাদার আছে, ফোর্স আছে, আমি ঢোকার পরে মনে পড়লো, সেটা হলো ফিল্ড ফোর্স। হ্যাঁ, এটা খুবই অ্যাডভান্স, এটা মনে হয় 23 ভার্সন থেকে আসছে। এটা নিয়ে আমারও কাজ করা হয়েছে কম, আমি হাইলি রেকমেন্ড করবো। এটা নিয়ে অনেক টিউটোরিয়াল পাবেন বড় বড়, এগুলো দেখার জন্য। এবং আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে কিছুটা সিমুলেশনের মধ্যে কিছুটা যদি সম্ভব হয় দেখায় দেয়। ওকে, যতটুকু আমার জানা আছে, যতটুকু আমার পারা আছে। আচ্ছা, সো টার্বুলেন্সে গেলাম। টার্বুলেন্সের মধ্যে আমরা 50 দিলাম।
অস্থির না? এবং যেহেতু আপনার কাছে মো গ্রাফ আছে, দ্যাট মিনস আপনি কিন্তু ম্যাটেরিয়ালও চেঞ্জ করতে পারবেন। লাইক কালো ছিল, ওখান থেকে গোল্ড হয়ে গেল। তাহলে এখন আপনারা ইমাজিন করেন এটা যে কি লেভেলের কত কিছু বানানো সম্ভব, তাই না? দ্য পসিবিলিটি ইজ লিটারালি এন্ডলেস। আপনি অনেক অ্যাবস্ট্রাক্ট টাইপের কাজও করতে পারবেন। হ্যাঁ, আমি এটা একটা টিউটোরিয়াল দেখি আপনাদেরকে দেওয়া যায় কিনা। এটা খুঁজলে তো পাওয়া মুশকিল, এটাই সমস্যা। এমনি চোখের সামনে এসে বসে থাকে। ম্যাক্সন, ক্লোনার, ব্লেন্ড, ডাইনামিক্স, কি যে ছিল নাম আমারও মনে নেই। সো যা যা কিওয়ার্ড আছে সবই লেখা দিয়ে সার্চ করি। ম্যাক্সনের নিজস্ব একটা ইয়া আছে, ন্যাব শো বা এরকম কিছুতে আমি দেখছিলাম। এছাড়াও আরও একটা ভিডিও না, ক্লাস 20 মিনিট আরও একটা ইয়াও দেখছিলাম, সেখানেও। আচ্ছা, এইটা দেখতে পারেন, এটা খুবই সুন্দর। এখানেও মোগ্রাফ এবং ডাইনামিক্সের একসাথে মিক্স করছে। এবং এখানে দেখেন কি বানাইছে, যে 5 নিচে পড়ে যাচ্ছে, আবার উঠতেছে 4, নিচে পড়ে যাচ্ছে, উঠতেছে 3। খুব ইন্টারেস্টিং, তাই না? তো এটা দেখতে পারেন, সুন্দর। এটা আমিও দেখছিও, করছিও, আমার করা আছে কাজটা। এটা হোমওয়ার্ক হিসেবে দিলাম। HW, যেহেতু আপনারা এখন বেসিক বুঝে ফেলছেন, এখন নিজেরাই করতে পারার কথা বলে আমি মনে করি। কন্ট্রোল অল্টার 3। আর একটা হোমওয়ার্ক আমি দেওয়ার চেষ্টা করতেছি, কতটা কোথায় পাবো আই ডোন্ট নো। ডাইনামিক্স 42 টিউটোরিয়ালস। আচ্ছা, যদি আমি পাই, এই যে এটা ভেরি ইজি। 42 টিউটোরিয়ালসের আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো ভালো ভিডিও আছে অনেক সিনেমা 4D। ও না না, এটা না, বাট দেখতে একই রকম অলমোস্ট। ওইটাও দেখতে অলমোস্ট সেম। এটা মোগ্রাফ দিয়ে করছে, ইটস ভেরি ইজি। টার্গেট মোগ্রাফ দিয়ে, টার্গেট এফেক্ট দিস ভেরি ইজি। এই টাইপের ভিডিও চলতেছে, এই টাইপের ভিডিও দিয়ে ফাটাই ফেলছে না? অনেক আগের দেওয়া তো, খুঁজে বের করতে অনেক সময় লাগবে। আমি ফ্রি টাইমে দেখবো না, খুঁজে পেলে লিঙ্ক করে দিব না। ওর এখন ব্লেন্ডার নিয়ে অনেক ভিডিও দিচ্ছে, আগে হচ্ছে সব সিনেমা 4D নিয়ে দিত। তো দেখতে পারেন, বেসিক বেসিক কাজগুলো সুন্দর করে প্রেজেন্ট করে। একটু ভাঙাচুরা ইংলিশ, বাট দেখতে অসুবিধা হবে না। এইটা তো মনে হয় নাকি, এটাও সুন্দর আছে, দেখতে পারেন। আচ্ছা বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এফাকে কোশ্চেন নেই। হ্যাঁ, আজকে যে ক্লাসটা দেখলাম এটা খুব সুন্দর। লাইক হচ্ছে কিউবটা থেকে হচ্ছে আমার সার্কেলে কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কিছু থাকে না ভাই, হারপিকের বোতল থেকে হচ্ছে আপনার অন্য একটা বোতলে কনভার্ট হয়ে যায়, এবং মাঝখানে যে কিছু পার্টিকেলস উড়ে আসে, মানে ওটার মধ্যে যেন বোঝা যাচ্ছে ওটাকেই রিশেপিং হচ্ছে। এই টাইপের জিনিসগুলো ভাইয়া কিভাবে করা যায়? দেখাইতে হবে। এই যে এটা এক্সাম্পল ভিজুয়াল ইয়া দেখাতে হবে। আপনি ট্রান্সফর্ম প্লাগইন দিয়ে অনেক কিছু এরকম করতে পারবেন। এই যে দেখেন, ম্যাটেরিয়াল সহ চেঞ্জ হচ্ছে, দেখছেন? দিস ওয়ান আই ওয়ান্টেড দিস মোশন গ্রাফিক্স, এটা তো শরীর। টিউটোরিয়ালটা কই? এই যে টিউটোরিয়াল, না আইডি টিউটোরিয়াল আছে এখানে দেওয়া।
আরেকটু অ্যাডভান্স করে দেখাইছে, বাট অ্যাডভান্স বলা যায় না, মেইন জিনিস তো সেমই, কনসেপ্ট সেমই, ওটার উপরে আরেকটু লেয়ার অ্যাড করছে, একটু কমপ্লিকেশনস অ্যাড করছে। এই দুইটা হোমওয়ার্ক আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর আমি যেটা বলতেছিলাম ওই যে মরফিং এর জন্য ট্রান্সফর্ম প্লাগইনটা বেশ ভালো, ট্রান্সফর্ম C4D, এটা গ্রেস্কেল গরিল্লার সাথেই আসে। আমি আপনাদেরকে এটা টিউটোরিয়ালও মনে লিঙ্ক করে দিছিলাম, এই যে ট্রান্সফর্ম প্লাস, হ্যাঁ এটা নিয়ে আপনারা একটু দেখতে পারেন। এই যে ম্যানুয়ালিও করা যায়, ম্যানুয়ালি মোগ্রাফ দিয়েও করা যায়, ট্রান্সফর্ম দিয়ে করলে একটু ইজিয়ার আর একটু বেটার অপশন পাওয়া যায়। বা এই যে এগুলা দেখতে পারেন, এগুলা পলি এফেক্টস দিয়ে করছে, এরকম একটা থেকে আরেকটা হচ্ছে। ট্রান্সফর্ম C4D গ্রেস্কেল গরিলা লিখে সার্চ করলে এই যে ট্রান্সফর্মের কুইক স্টার্ট ভিডিও পেয়ে যাবেন, এটা দেখতে পারেন। এখানে এই ধরনের ইফেক্টসগুলো আছে, কি কি ইফেক্ট, ওগুলো প্রিসেট আকারে দেওয়া আছে সব। ইটস ভেরি ইজি, ম্যানুয়ালিও করা যায় ভেরি ইজিলি, বাট ইটস অলওয়েজ বেটার টু ডু উইথ আ প্লাগইন, স্টেবল প্লাগইন হইলে আর কি। এটা দিয়ে টেক্সট অ্যানিমেশনগুলো খুব জোসভাবে করা যায়, আমি টেক্সটের জন্য অনেক ইউজ করছি এগুলো। এরকম একটা অবজেক্ট আরেকটা অবজেক্ট হয়ে যাবে, বিভিন্ন স্টাইল আছে, এই যে নিচে দেখতেছেন প্রিসেটের নাম দেওয়া আছে, ওই প্রিসেট অনুযায়ী ধরাই দিলে ওই প্রিসেটের স্টাইলে আপনার অ্যানিমেশনগুলো হবে, বুঝতে পারলেন? আমি একটু আগায় দিচ্ছি, আপনারা এগুলো দেখতে পারেন। এর মধ্যে যে ট্রান্সফর্ম নামে একটা টুলই আছে, একটা প্রিসেট আছে, ওটা খুবই ইন্টারেস্টিং, একদম রোবট ট্রান্সফর্মারের মতন কাজ করে, মজাই লাগে। এই যে এটা ট্রান্সফর্ম, বাইরে টেনে আবার ভিতরে ঢুকে দিচ্ছে, বুঝছেন? এটা কিন্তু টেক্সট, এটার মধ্যে টেক্সট দিলে খুবই দারুণ লাগবে, টেক্সট দিলে একদম ট্রান্সফর্মারের যে টাইটেল অ্যানিমেশন আছে ওরকম অ্যানিমেশন পেয়ে যাবেন। এই যে চি 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 চি, বুঝছেন? ভেরি ইন্টারেস্টিং। আমি দেখাই দিব, এটা দেখাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, 32 প্রেজেন্ট দিয়েন, ওকে ঠিক আছে। ও সরি, আর কেউ আছেন? 35 29 আছে। আপনারা এত তাড়াতাড়ি কেন আসেন? একটু লেট করে আসবেন না? 40 29 32 32 তো দিছি, 29 আর কত, আর কত? 40 দিলাম। আর এরপর থেকে কিন্তু ক্লাস ইনশাল্লাহ আর লেট হবে না, সো কাজে অন টাইমে আসবেন, লেট করবেন না। আজকে তো একটু লেট হয়েছে, প্রথম ক্লাস একটু আমারও গুছাইতে একটু সময় লেগে গেছে। আচ্ছা বুঝলাম না, সমানে কপিরাইট ক্লেম দিতেছে ধুমধাম, কোনো কারণ ছাড়া হুদাই, ফেসবুকের মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাক, রিজিড বডি নিয়ে তাহলে মোটামুটি আমাদের ডিসকাশন ক্লিয়ার হয়ে গেল। এর বাহিরে আমি আপনাদেরকে একটা কোর্স করতে বলবো, অস্থির একটা কোর্স আছে, অস্থির, লিটারেলি অস্থির। তো আমি আপনাদেরকে ওইটা একটু সাজেস্ট করব, একটু সময় দিবেন। এইটা মনে হয় আমার এখানে আপলোড করা নাই, বিকজ এটা অনেক বড় কোর্স, তারপর আমি দেখি, থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো। কোর্স রিসোর্সে যাবেন, ওখানে টিউটোরিয়ালসের যে প্রথম ফোল্ডারটা ওইটাই সিনেমা 4D অ্যাকসেন্ট কোর্সটার নাম, আপনারাও খুঁজেন আমার সাথে, সিনেমা 4D অ্যাকসেন্ট মনে হয় নাই, বুঝছেন? থাকলে তো এখান দিয়ে থাকতো, সিনেমা 4D অ্যাডভান্স না, না অ্যাকসেন্টটা নাই, অনেক বড় কোর্স এটা। তাও আমি সার্চ করে দেখি কোথাও আপলোড করা আছে কিনা। সিজিপিআরসে পাবেন, বুঝছেন? সিজিপিআরস থেকে বড় কোর্স নামানোর জন্য ওইটাই বেটার।
ওই দেখেন আজকে আবার কি নামতেছে, রিয়েল ফ্লো এর জিনিসপত্র আপলোড হচ্ছে, রিয়েল ফ্লো এর প্লাগইন 2024 ভার্সনের জন্য রিয়েল ফ্লো। আমার তো এটির দরকার ছিল, আমি কালকে ইনস্টল করতে গিয়ে ইনস্টল হয়নি, এটা কাজ করে না, নতুনটা চলে আসছে। তাহলে চোস এগুলা থাকলে কিন্তু আপনার আপডেটেড থাকার জন্য অনেক সুবিধা হয়। এই ঈদের বন্ধে তো একটা ছিল, অফার ছিল সিজিপিএস এর উপর, নিছেন নাকি কেউ? ইউটিলাইজ করছেন নাকি অফারে? ভাই হ্যাঁ, সিজিপিএস এর কি অফার ছিল? 700 টাকায় ছিল, 900 টাকার এক মাসের 1 বছরের সাবস্ক্রিপশনটা 700 টাকায় করে দিছিলাম। আমাদেরকে তাহলে ঈদের জন্য ওয়েট করতে হবে সব সময়। ঈদে তো সবাই সবকিছুর উপরে ডিসকাউন্ট কিছু না কিছু থাকেই, বুঝছেন। বাট ঘটনা হচ্ছে যে আপনি কি পরের বছর ঈদ মানে 10 মাস ওয়েট করাটা কি ওর্থ হবে 200 টাকা? আই ডোন্ট থিংক। হ্যাঁ হ্যাঁ, নেক্সট জিনিসপত্র। হ্যাঁ মানে ঘটনা হচ্ছে আমাদের কোর্সের উপরে ডিসকাউন্টগুলো একটু বড় ডিসকাউন্ট থাকে, আর প্রোডাক্ট তো আসলে আমাদেরকে ম্যানেজ করতে হয়, আমরা কিন্তু বাইরে থেকে কিনে আনি, রাশিয়ান হ্যাকার চাইনিজ হ্যাকার থেকে আমাদের কিনে আনতে হয়, যার ফলে আমাদের প্রফিট মার্জিনই এখানে খুব কমই থাকে। আমরা কি করি, ঈদের আগেই হচ্ছে যে একটা বাল্ক অর্ডার করি, যার ফলে আমাদের খরচটা কম হয়, ওর উপরে আমরা কিছু সামান্য ডিসকাউন্ট দিতে পারি, বুঝতে পারছেন। ওখানে খুব বেশি আসলে ডিসকাউন্ট দেওয়ার সুযোগ থাকে না। তো প্রোডাক্ট যেগুলো আছে আমাদের সাবস্ক্রিপশন, আমাদের 48টা প্রোডাক্ট আছে, বিভিন্ন সাবস্ক্রিপশন, বিভিন্ন সফটওয়্যার লাইসেন্স, হ্যাঁ, ওগুলার জন্য আসলে ডিসকাউন্টের জন্য বসে থাকাটা লস। কিন্তু কোর্সের জন্য যদি দেখেন যে আশেপাশে ঈদ আছে বা নিউ ইয়ারে আবার আমাদের বড় ডিসকাউন্ট থাকে, নভেম্বরে একটা ডিসকাউন্ট থাকে, বছরে 4টা মোটামুটি ডিসকাউন্ট থাকে, তো ওই টাইমগুলো একটু চোখ রাখলে, পেজে একটু লাইক দিয়ে রাখলে, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখলে দেখবেন যে ভালো ভালো অফার পাবেন। নভেম্বরে আমরা একটা কম্বো অফার ছাড়ি, হ্যাঁ, 11/11 আবার নিউ ইয়ারে হচ্ছে যে নিউ ইয়ারের একটা অফার থাকে, কম্বো অফার, তো ওগুলাতে আপনাদের ভালো সুযোগ থাকে, বুঝতে পারছেন। আচ্ছা যাই হোক, তবে এর মানে এই না যে আসলে অন্য টাইমে কোর্স করা যাবে না। অলওয়েজই আমরা আমাদের পুরানো স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি, বা পুরানো স্টুডেন্টদের রেফারেন্সে কোনো স্টুডেন্ট আসলে তাদেরকেও ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি, এটা অলওয়েজই আজীবনই থাকবে। আচ্ছা যাই হোক, এটা আমি সিজিপিআরস এর লিঙ্ক দিয়ে দিলাম, বুঝছেন, সিজিপিআরস এ আছে। আর এছাড়া আমার গুগল ড্রাইভে আছে কিনা আমি দেখি, থাকার সম্ভাবনা কম, অনেক বড় কোর্স তো এটা, কত প্রায় 43 জিবি। সিনেমা 4D সিমুলেশন, সিনেমা 4D মোশন, না এটা নাই, না এটাও নেই। ক্লাস রেফারেন্সেস না, দেন অ্যাকসেন্টটা নাই এখানে আপলোড করা। 43 জিবির কোর্স, আপনারা যাদের টরেন্ট আছে টরেন্ট থেকে ডাউনলোড করেন। এটাতে কিন্তু জোস লেভেলের জিনিস আছে, বুঝছেন। দেখেন একটা কোর্স খালি দেখেন, সিনেমা 4D অ্যাকশন একটা কোর্স, এইটার প্রাইসই হচ্ছে ধরেন কত, এনরোল দিস কোর্স আপনাদেরকে লাইভে দেখাচ্ছি রে ভাই, আমার তো সাইন ইন, আমার তো অ্যাকাউন্ট থাকার কথা অলরেডি। আচ্ছা ওয়েট, লগ ইন, ঢুকে না কেন? কিরে ভাই ঢুকে না কেন অ্যাকাউন্ট? ইমেল ইজ রিকোয়ার্ড। আচ্ছা ওকে, এই কোর্সটার আপনাদের সেলস পেজটা একটু দেখাই। এখানে ফ্রি কোর্সও আছে কিছু, দেখতে পারেন স্কুল অফ মোশনের ভিতরে ঢুকে, ঠিক আছে, 2টা ফ্রি কোর্সও আছে। প্রাইস কত? অনলি $897, বেশি না, 1 লাখ টাকা আর কি, ওকে, বেশি না। আপনি অনলি 990 টাকার ইয়ারলি সাবস্ক্রিপশানে এই একটা কোর্স নামাইলে তো আপনার 1000 গুণ বেশি অলরেডি কি উসুল হয়ে গেল নাকি। এখন সারা বছর তো আর আপনি একটা কোর্সই নামাবেন না, এরকম হাজার হাজার কোর্স আছে, প্লাগইনস আছে,
আপনার এটা টোটালি ওর্থিট। আমি অলওয়েজ আমি কেন তো মানুষের পুশ করি আমি জানি না, আমার নিজের কাছে আবার খারাপ লাগে, হলে অনেকে হয়তো আমার খারাপ মনে করে, বাট ঘটনা হচ্ছে 990 টাকার জিনিসে আপনাদের কাছে বিক্রি করে আমি খুব বড় লোক হব না, এখানে প্রফিট মার্জিন এমন একটা থাকে না টু বি অনেস্ট। বাট আমি কেন পুশ করি, কারণ এটা আসলে আপনাদের বেনিফিশিয়ারি। আমার কাছে আরও 45-46টা আরও প্রোডাক্ট আছে, আমি কিন্তু চাইলে ওগুলো আপনাদেরকে পুশ করতে পারতাম। পুশ করলে সবাই কিছু না কিছু নিত ওখান থেকে। আমার কাছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন থেকে শুরু করে উইন্ডোজের সাবস্ক্রিপশন, মানে উইন্ডোজের লাইসেন্স থেকে শুরু করে হেন কোনো প্রোডাক্ট নেই যে আপনাদের লাগে না, আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদের কাজের। কিন্তু আমি অলওয়েজ শুধুমাত্র এইটাকে পুশ করি কেন, কারণ এটা আপনাদের বেস্ট কাজের, এইটা আপনাদের পুরোপুরি টাকা উসুল, বুঝতে পারছেন? এই জন্য আপনাদের বেস্ট যেটা ওইটা আমি কাজে লাগাই বা ওইটা আমি কিনতে পারি। হ্যাঁ বলেন। চ্যাটজিপিটি কিংবা মিডজার্নির আছে কি? না, এই দুইটার কোনোটা নাই আপাতত। আনার চেষ্টা করতেছি দোনোটাই, কিন্তু আপাতত এই দুইটার কোনোটা নেই। কপি এআই আছে, চ্যাটজিপিটির মতনই কপি এআই ওইটা। মিডজার্নি কি অ্যাকাউন্ট আছে কিংবা মিডজার্নি ইউজ করেন? না, আমার এখন এই মুহূর্তে নাই। আমি লিওনার্দো ইউজ করি, লিওনার্দো, ইডিওগ্রাম, আর ফ্রিপিকের একটা আছে পিকাসো, এগুলা দিয়ে আমার কাজ চলে যায়। আচ্ছা, মিডজার্নি আমি কিছুদিন সাবস্ক্রিপশনকে ইউজ করছি, অফিসিয়াল সাবস্ক্রিপশন, বেশ ভালো। এবং আমি মোটামুটি অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে ফেলছি। 1 মাসের জন্য কিনছিলাম, 1 মাসে মোটামুটি অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিংগুলো শিখে ফেলছি। মিডজার্নির সাবস্ক্রিপশন কিভাবে কিনছিলেন? পেওনিয়ার কার্ড দিয়ে নাকি? না, ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে। আচ্ছা, ভেরি ইজি। আমার পেওনিয়ার কার্ডটা ব্যান হয়ে গেছে, অনেকেরই ব্যান করতেছে। এই আপনাদের ক্লাসে এখন ফোন আসলো, আমার দুবাই থেকে একটা ক্লায়েন্ট দিছে, পেমেন্ট করছে, এখন টিন এনআইডি এগুলো নিয়ে আবার যাইতে হবে ব্যাংকে। কি যন্ত্রণা বাংলাদেশে, বুঝছেন? গেলে বলবে কে টাকা পাঠাইছে, কেন পাঠাইছে, দুনিয়ার যন্ত্রণা। আমি বলছিলাম পেপালে দিয়ে দিতে, কিন্তু যাই হোক, তাই এই হচ্ছে আপনাদের মোটামুটি ঘটনা। আপনারা এগুলা দেখেন। সিনেমা 4D অ্যাকশনটা হাইলি রেকমেন্ডেড, এটা যদি দেখতে পারেন। এইটার মধ্যে যে প্রজেক্টগুলো করেছে, এখানে প্রজেক্ট বেস আছে ক্লাসগুলো, প্রজেক্টগুলো যদি আপনি করতে পারেন বাবা গো, তাহলে আর কিছু লাগবে না। আমি প্রোমোটা দেখাই আপনাদের, প্রোমোর মধ্যে কি জিনিসগুলো আছে কিনা আমার ঠিক। You know Cinema 4D. You understand the foundations and have a good grasp on the tools and basic 3D concepts. You're creating work with it all the time. But when you look at আমি আপনাদেরকে সাউন্ডটাও ডেলিভার করার চেষ্টা করি। এন্টায়ার স্ক্রিন, ক্রোম ট্যাব, স্কুল অফ মোশন, এই যে অলসো শেয়ার অডিও। হ্যাঁ, এখন আপনার অডিও পাবেন। what top studios and artists are making, you know you're just not quite there yet. There's a gap between you and that next level. What can you do about that gap? Do you have to just settle for watching random YouTube tutorials that may or may not even be teaching you the correct techniques or concepts? Or is there a way to accelerate that process? Introducing Cinema 4D Ascent, designed to get you unstuck and propel you forward. Cinema 4D Ascent is an in-depth, সাউন্ড intermediate... শুনতে পাচ্ছেন আপনারা? এইটা মনে হয় আপনাদেরকে আমি ক্লাসে দেখাইছি না, এরকম 6 ভাগের 1 করে মোগ্রাফের পাওয়ার বোঝানোর জন্য। আচ্ছা, এটা তো আমার করা আছে, দাঁড়ান, ইটস ভেরি ইজি। নতুন একটা প্রজেক্ট ফাইলে গেলাম। হ্যাঁ, স্ক্রিন মনে হয় আমার কাছে শো করা আছে। ও হ্যাঁ, একটা মিনিট। আচ্ছা, আমি এটা দেখাই দেবো, দাঁড়ান, আমার কাছে করা আছে, করা থাকার কথা। আরে আবার, হ্যাঁ পাইছি করা আছে। আচ্ছা, আমি দেখাচ্ছি, দাঁড়ান। এটা কিন্তু এখান থেকে আমি শিখছিলাম, এটার উপর একটা লাইভও করবো। course that drives home the core techniques of 3D animation. এটা কিন্তু রিজিড বডি দিয়ে করছে। Cinema 4D Ascent not only focuses on the tools, it fills in the gaps of theory and puts these concepts into practice with simulated client briefs and projects. We take learning up a notch with our own custom learning platform. Cinema 4D Ascent comes with hours of in-depth lessons, assignments, and professional teaching assistants helping you to get the most out of your learning experience. But we don't stop there.
We release daily bonus content like PDF guides full of helpful resources, an exclusive podcast show featuring the best minds in the industry, and weekly recaps of turned-in homework assignments where you can get tons of extra workflow tips and dig deeper into the content that you're learning. School of Motion courses are more than homework. They're also about community. When you sign up for Cinema 4D Ascent, you'll be teamed up in a private group with other artists taking the same course. There's nothing quite like getting feedback, encouragement, and having an opportunity to network with other excited artists climbing the same mountain. This course is the next step in your Cinema 4D learning journey. It's meant for those of you that have taken Cinema 4D Basecamp and are looking for more. Or if you have a year or two of using Cinema 4D under your belt and feel comfortable in 3D, you're ready to take this course. It is so important to stay current in this industry, and that's exactly why this course is taught using recent versions of both Cinema 4D and Redshift. We do recommend that you have a computer that can run Redshift or Octane, as one or both of these programs can and should be used throughout the course. So get ready to reach new heights and sign up for the next session. বুঝতে পারছেন? আইডিয়া হয়েছে? বলেন। এটা সিনেমা করলে আমরা যেটাতে করতেছি R24 S24 এটা দিয়ে কাজ করবে নাকি? হ্যাঁ হ্যাঁ করা যাবে। S24 দিয়ে এখানে সবগুলা কাজ করা যাবে। এটা আমি ক্লাসে মাঝে মধ্যে দেখায় দিই, আপনাদের কি তাহলে মনে হয় হয়তো বা মিস হয়ে গেছে কিনা আমি জানি না। মোগ্রাফের পাওয়ার বোঝানোর জন্য এটা আমি দেখাই। দেখেন মোগ্রাফ কত ধরনের ভাবে কাজ করতে পারে। একটাই ফল অফ, এই একটা ফল অফ। এটা দেখেন পলিগন সিলেকশনের জন্য কাজ করবে। এই যেটা নাড়ি দেখেন পলিগন সিলেকশনে কাজ করতেছে। আচ্ছা এখানে ভলিউমটা অফ করে দিই, এটার জন্য অনেক স্লো হয়ে যায়। এখন ইজি দেখেন এটা পলিগন সিলেকশনের জন্য কাজ করবে। এটা লাইভ কাজ করে না, বাট রেন্ডারে কাজ করে। আবার দেখেন ভার্টেক্স ম্যাপের জন্য কাজ করে, ডিফর্মারের জন্য কাজ করে, দেখছেন ডিফর্ম করতে পারছি। আর মোগ্রাফ সিলেকশনের জন্য কাজ করে, মোগ্রাফের কালার চেঞ্জ করার জন্য কাজ করে, ভলিউমের জন্য কাজ করে। ভলিউমটা আমি অফ করে রাখছি। তো অনেক অনেক ভাবে মোগ্রাফকে কাজে লাগানো যায় আসলে, বুঝছেন। এটার উপর আমি রিসেন্টলি একটা লাইভ করার ডিসিশন নিয়েছিলাম। আগে একটা করছিলাম, এটা ডিলিট করা লাগছে সামহাউ, একটা প্রবলেম হয়েছিল ওটাতে। তো ওটা নিয়ে আমি রিসেন্টলি আবার একটা লাইভ করবো ইনশাল্লাহ মাসে বা নেক্সট মান্থের শুরুতে একটা করবো না, আপনারা দেখেন। আমি এটা আপনাদেরকে দিয়ে রাখতেছি, C18B নামে প্রজেক্ট ফাইল দিয়ে রাখলাম, গাইটা দেখেন ভিতরে। অলরাইট, বাই সেইং দ্যাট আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমরা 2024 ভার্সনের গুলা আজকে দেখি নেই, ওইটা আমরা নেক্সট ক্লাসে কিছুটা দেখার চেষ্টা করবো না। হ্যাঁ।